দেব বুম্বাদাকে নিয়ে অতটা কমফোর্টেবল নয় আমি দেখেছি। 5 বছরে আমি মাত্র একটা করে মাসে কাজ করেছি। কে পরিচালনা করবেন, কে প্রযোজনা করবেন আর করতে পারবেন না, কার সিনেমা কবে রিলিজ হবে সেটাও এরা ঠিক করে দিচ্ছে। আজকে শিল্পী, প্রযোজক যে যত বড় বড় এই কথা বলুক, কারুর অ্যাকচুয়ালি কোনো সম্মান নেই। অনির্বাণের পড়াশোনা কম রয়েছে সনাতন ধর্ম সম্পর্কে, নিজের ধর্ম সম্পর্কে রাধা বলবো যে পড়াশোনা একটু কম রয়েছে। কেউ কেউ বক্তব্য রেখেছে, আমি দুঃখ পেয়েছি যে পরিষ্কার রাজ এবং দেব আমার 2 ভাই, সহকর্মী, বন্ধু, তারা বলছে যে অনির্বাণের কাজের জন্য অরূপ স্বরূপ বিশ্বাসের পায়ে ধরতে রাজি আছে। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনে রয়েছে, সবকটাই জামিনে রয়েছে, এসে সে বলে দিচ্ছে আমার তো একটা কম বয়সী নয় বান্ধবী আছে, বাকি তৃণমূল নেতাদের তো 3টে করে বউ। এই দেশটা আমাদের দেশের মানুষেরই। অনুপ্রবেশকারীরা সারা পৃথিবীতে যেমন যে কোনো দেশে লগবগ করে ঢুকে যেতে পারে না, তেমনি আমার দেশে ভাষা এক বলে যে কেউ ঢুকে গিয়ে আমার দেশের নাগরিক হয়ে যেতে পারে না। এটা চূড়ান্ত বড় অপরাধ এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতি। আমরা না এগুলো জানতামই না, কারণ আমাদের এটা গুলিয়ে দেওয়া হয়েছে। যারা দাবি তুললেন মুসলিমরা এখানে থাকতে পারে না ভারতবর্ষে হিন্দুদের সঙ্গে, তাদের আলাদা দেশ চাই পাকিস্তান, কেটে দাও ভারতবর্ষ। গান্ধীজি যদি সিলমোহর না দিতেন, যদি বেঁকে বসতেন, তাহলে এই ভাগ হতো না। কপালে তিলক লাগানো মানে বিজেপি নয়। দুর্ভাগ্যজনকভাবে যে হিন্দুদের জন্য একা লড়াই করছে এই দেশে বিজেপি। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখকে পিসির স্বাস্থ্য ব্যবস্থা কতটা খারাপ প্রমাণ করবার জন্য উনি নিজে একটা গরিব বাড়ির ছেলে, তো কষ্ট করে দোকান খুলেছে সেবাশ্রয়। দেখো পিসি ফ্লপ, আমারটা নয় ঢপ। আমাদের সম্পর্কটা যখন অ্যাফেয়ারের দিকে টার্ন করলো এবং সেটা ব্যক্তি সম্মানের জায়গা থেকে টার্ন হয়েছে, কেউ কাউকে আমরা আই লাভ ইউ বলবার কোনো অবকাশ খুঁজিনি। তিনি আগে হিন্দু ছিলেন, তারপর তিনি কনভার্ট হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। আবার কদিন আগে দুবাইতে তার বাড়িতে তিনি হিন্দু নাম সংকীর্তনের আসরও বসিয়েছিলেন। মাছ খেতে প্রবল ভালোবাসে, আমি মাছের জন্য যুদ্ধ বিমান ভাড়া করতে পারি। যদি পাশের লোকটার দেখি যে মাছের পিস বড় পড়েছে, আমার সব থেকে বড় শত্রু ওই পাশের লোকটাকে মনে হয়, আর মনে হয় প্লেটটা পাল্টেন। টিকটক টোর আরও একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি, সুলয়া। আজকে আমরা যার সঙ্গে আড্ডা দেব তিনি একজন দুর্দান্ত অভিনেতা। তিনি প্রাণ খুলে হাসেন এবং হাসান, তিনি মন খুলে গান করেন, তিনি পথে নেমে লড়াই করেন, রাজনীতির কথাও বলেন মন খুলে। এবং আজকাল যারা সোশ্যাল মিডিয়ায় নজর রাখে তারা খুব বলতে শোনা যায় তাদের যে এই ওনার লেটেস্ট কবিতাটা পড়েছিস। ঠিক ধরেছেন, আমরা কথা বলবো রুদ্রনীল ঘোষের সঙ্গে। স্বাগত। নমস্কার। প্রথমেই সেলিব্রিটির জীবন, তার হাঁড়ির খবর জানতে মানুষ ভীষণ ভালোবাসে। তোমার রোজকার রুটিনটা একটু জানতে চাইবো, সকাল থেকে সন্ধ্যে অবধি, রাত অবধি কি করো? ভ্যারাইটি, এটা বিভিন্ন রকমের হয়। এই সেলিব্রিটি বলে যে ট্যাগটা রয়েছে না, মানে শব্দটা রয়েছে, সেটা তো বাইরের লোকজনের দেওয়া বা চাপানো। এবার আমি এখনো এটার মানে বুঝতে পারিনি। মানে আমি এটা মনে করি যে যাদের নিয়ে সেলিব্রেট করা হয় তাদেরই অ্যাকচুয়ালি এই সেলিব্রিটির তকমাতা পাওয়া উচিত। আচ্ছা, এবার আস্তে আস্তে সময় পাল্টেছে, সেলিব্রিটির যোগান বোধহয় একটু বেশি দিতে হবে, তো তাই বিভিন্ন রকম ব্র্যাকেটের মধ্যে যারা পর্দায় অভিনয় করেন বা যাদের খেলাধুলো পর্দায় দেখতে পাওয়া যায়, এই ধরনের বেশি লোকজনকে এই সেলিব্রিটির কোটায় ফেলে দিয়েছেন অনেকে। আমায় নিয়ে সেলিব্রেট করবার মতো এখনো পর্যন্ত কোনো কাজ করিনি। আমার জীবন অত্যন্ত রকম আর 5টা মানুষের মতোই। কাজ থাকলে খুব তাড়াতাড়ি উঠতে হয়, জঘন্য লাগে, ঠিক আছে। আমি পৃথিবীটাকে সকাল 9টা থেকে যদি দেখতে পাই আমার অ্যাকচুয়ালি নিজের খুব ভালো লাগে, কিন্তু সবসময় তো সেই উপায় থাকে না। তো সেটা শুটিং হোক বা অন্য কোনো কাজ হোক, উঠে পড়লেই আমি তবুও দেখেছি আমি
7টায় ঘুম থেকে উঠি বা 9টায় ঘুম থেকে উঠি, আমি 10টার পর থেকে সবাইকে খুব ভালো করে বুঝতে পারি এবং চিনতে পারি। আচ্ছা, তার আগে যে যা বলে আমি কোনো আর্গুমেন্টে যাই না। হ্যাঁ ঠিকই তো, মানে কথা বাড়ালে ওই যে একটা ঘোরের মধ্যে রয়েছে। কারণ আমি এমনি শুই বরাবরই আর কি, রাত্রিবেলা 2:30 হচ্ছে আমার অ্যাভারেজ। মধ্যবিত্তের রাত্রিবেলা হয়ে যেত 9টায়, হ্যাঁ, আর 10টায় যদি সেই না ঘুমোতো, তার ঘরে যদি আলো জ্বলতো, দরজায় ঠক ঠক হতো, মা বাবা জেঠু কাকু ঘুমোসদে, হয়তো সে বাথরুম উঠেছে। তো তারপর সেই সভ্যতা পাল্টে গেল। তারপর চোরেরাও খুব বিরক্ত হলো, কারণ তারা চুরি করতে ঠিক করে পাচ্ছে না। চুরি করতে গিয়ে দেখতেই পাচ্ছে যে ঘরের মধ্যে চুরি করব কি, যার বাড়িতে চুরি করব তার মুখে নীল বা হলুদ একটা আলো, সে খিলখিল করে হাসছে আর কি টাইপ করছে, হোয়াটসঅ্যাপে আছে বা ইনস্টাগ্রামে আছে। তো চুরিটা এখন ভোর রাত এর দিকে চলে গেছে, ভোর রাতের দিকে চলে গেছে। যারা প্রফেশনাল দরিদ্র চোর, আমি তাদের কথা বলছি। বাকি আমাদের সমাজ এখন চোর বলে যাদের জানে, তাদের তো পুলিশ পাহারা দেয়, স্যালুট ঠোকে। তো আমি সেটা নিয়ে কথা বলছি না। খাওয়া দাওয়া অত্যন্ত রকম সাধারণ, বিশেষ করে যদি একটুখানি ঘি ভাত, আলু ভাত, একটা মাছ ভাজা হয়, বাহ, আমার ব্রিলিয়ান্ট লাগে। বাকি খাবার দেখে যে লোভ হয় না এমনটা নয়। মাছ খেতে প্রবল ভালোবাসি আমি। মাছের জন্য যুদ্ধ বিমান ভাড়া করতে পারি যদি পাশের লোকটার দেখি যে মাছের পিস বড় পড়েছে, আমারটা একটু ছোট হয়ে গেছে। আমার সব থেকে বড় শত্রু ওই পাশের লোকটাকে মনে হয়, আচ্ছা, আর মনে হয় প্লেটটা পাল্টে নি। মাছ হলে আচ্ছা, চিকেন হোক, মাটন হোক, বাকি যা যা হোক নিয়ে যাও তুমি, কিন্তু মাছের জায়গায় ভয়ঙ্কর রকম আমি মেছো কার্তিক, এটা বলতে পারি। আর বাস বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার চেষ্টা করি, কিন্তু আমাদের বয়স বেড়েছে, ম্যাচুরিটি বেড়েছে, ফলত আমাদের বাকি বন্ধু বান্ধবরা তারাও নিজেদের কাজে ব্যস্ত হয়েছেন। পশ্চিমবঙ্গের অর্থনীতি তো খুব একটা মোলায়েম নয়, রিল্যাক্স করবার মতো মুডে থাকবার সময় মানে খুব একটা বেশি কেউই পান না। তো ফলত যারা আমার প্রফেশনের বন্ধু বান্ধব, তাদের সঙ্গে ওই আর কি গেট টুগেদার বা কোনো একটা পার্টি, বাইরের লোকেরা মনে করেন যে পার্টি মানে বিরাট একটা হেস্তনেস্ত হচ্ছে, তা নয়। এখন তারাও নিজেদের পাড়াতে, বাড়িতে, ফ্ল্যাটেতে দরজা বন্ধ করে বা দরজা খুলে বিভিন্ন রকম আড্ডাবাজি করেন, সেটাকেই এখন পার্টি বলা হয়। মানে পেজ 3 পার্টি কিছু কিছু হয়, সেখানে যেতেই হয়। ওই আধ ঘন্টা 1 ঘন্টা বাস আমরা চলে আসি সেখানে। পছন্দের বন্ধুদের পেলে একটু একটা কোণে 4-5 জন এক হয়ে যায়, বাকিদের সঙ্গে ঝগড়া আছে এমনটা নয়, কিন্তু খালি মনে হয় যে এই যে ছোট ছোট 4-5টা যে সার্কেল হয়, এরা ওর কথা তাকে বলে দেবে না। তো ওই সময়টা কিন্তু আমরা কাটাবার একটা চেষ্টা করি, তারপর আবার ফিরে আসি। লোকজন ছবি টবি দেখে মনে করেন যে ঘন্টা ঘন্টা ধরে এরা বোধহয় বিরাট। আমি ছেলে মেয়ে উভয় পক্ষের যখনই আমাদের প্রফেশনের লোকজন যায়, তখন একটা লোকের একটা মনে হয় সারাক্ষণ বোধহয় ধুমধাম ধেই ধেই করছে। একদমই না, আমাদেরও দিন আনি দিন খাই কাজ। পরিষ্কার, শরীর খারাপ হয়ে গেলে মাইনে কাটা গেল, যেদিন যেতে পারবো না। আর তারপর পরিষ্কার ধরো আর একটা দিকের কাজ রয়েছে, মানে নিজের ছবি আঁকা, লেখালেখি, ওই যখন অবকাশ হয় তখন ভাবি। আর একটুখানি যদি বলো তো তাহলে আমি একটুখানি সামাজিক জীব। আচ্ছা, যে শুধুমাত্র আমি আমারটা নিয়েই ভাবলাম, ভালো আছি ভেবে ঘুমিয়ে পড়লাম, এটা অনেকে পারেন। আমি তাদের দোষ দিই না, কমপ্লেন করি না, সত্য বাউর এরম বললেন, একদম নয়। ওটা তাদের মতো করে তারা এটা ক্যারি করতে ভালোবাসেন। আমি বা আমাদের বেশ কয়েকজন আমরা দেখেছি যে আমরা শুধুমাত্র এটাকে নিয়েই নিজের কাজ করলাম, নিজে পয়সা রোজগার করলাম, চলে এলাম, বাকিরা মরুগে যাক, আমার তাতে কি, মাথা গলাতে গেলে কার পক্ষে থাকবো। আর এমনি সোশ্যাল মিডিয়ায় এখন একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে, মজার লাগে বেশ আমার দেখলে, যে কোনো কিছু পছন্দ না হলেই ভেতরে না ঢুকে যে আসলে নেপথ্যে কারণ কি, বা কোন একটা হেডলাইন দিয়ে দেয়। ধরো মিডিয়ার যে কোনো, সেটা ডিজিটাল মিডিয়া হোক না কেন বা যে কোনো ইউটিউব চ্যানেলস, সে এমন করে তার হেডারটা করে, হেডলাইনটা করে, যাতে লোকে ঝাঁপিয়ে পড়ে। ডাইনোসর খেলেন রুদ্রনীল, হয়তো একটা হেডিং করলো, পরে অনেক পর শেষকালে দেখতে পাওয়া যাবে লিখেছে
সেখানে বিভিন্ন রকম মিষ্টি তৈরি করে রাখা ছিল, কোনটা মাছের শেপে, কোনটা ডাইনোসরের শেপে। ওনাকে বলা হলো যে আপনি মাছটা খাবেন না এটা খাবেন না ওটা খাবেন, তা উনি বললেন আমি ডাইনোসরটা খাবো, ওইটাই হেডিং। তো খুব স্বাভাবিক, এটা তাদের কাজ, তারা করেছে, কিন্তু পরিষ্কার ওটা পড়েই বাকিজন লিখতে শুরু করে দিলেন আর কি। এইটা খেয়েছে, কালকে ওই খাবে, পরশু চেয়ার টেবিল খাবে, তারপর এই খাবে বলে গালাগাল দিয়ে চলে গেল। আসলে যে গালাগাল দিচ্ছে আমার তাকে নিয়ে সব থেকে বেশি ভালো লাগে, কারণ সে যন্ত্রণায় আছে, তাকেও কেউ না কেউ এসব বলে। সে যদি একটু নিজের জ্বলুনি মুক্তির উপায় খুঁজতে আমায় দুটো গালাগাল দিয়ে শান্তি পায় বা আমাদের, তো ভালো তো। এটার সঙ্গে কিন্তু কোনো বাস্তবতার মিল নেই। যে গালাগাল দিচ্ছে সে আবার এসে দেখা করে, বা কোনো জায়গায় দেখা হয়ে গেলে সে আবার বলে আমি না একটা ব্যাপারে পরিষ্কার না জেনে আপনাকে কমেন্ট করেছিলাম, আপনি দেখেছেন। এবার এই হাজার হাজার লাখ লাখ কমেন্ট, তো তার মধ্যে তো পরিষ্কার খোঁজা সম্ভব নয়। আমরা প্রত্যেকেই বিতর্ক না বাড়িয়েই আর কি পরিষ্কার বলি হ্যাঁ পড়েছি, না না ও কিছু না, মানুষ তো। আর একটা জায়গায় রয়েছে রাজনৈতিক জীবন, সামনে ইলেকশন, ফলে যে যে প্রফেশনেই আমরা থাকি না কেন, যারা যারাই একটু সরাসরি যুক্ত রয়েছেন এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সবাই যুক্ত হন, কারণ এটা অন্য রাজ্যের মতো মাটি নয়। আমাদের এখানে কিন্তু পরিষ্কার সব প্রফেশনেরই মানুষ, ইভেন আমাদের মায়েরা দিদিরা, তারাও কিন্তু ইলেকশনের 2-1 মাস আগে থেকে রান্নাঘরে আলোচনা করা শুরু করেন। বাড়ির সামনে দরজা খুলে পাশের বাড়ির দিদি বৌদির সঙ্গে তারা কিন্তু হ্যাঁ রে এবার কি করবি, এই তো কালকে টিভিতে দেখলাম, জানিস ওই পাড়ায় কি হয়েছিল, তারাও যে আলোচনাটা করেন। আমি অন্যান্য রাজ্যে এতটা ইনভলভমেন্ট রাজনীতি নিয়ে আমি দেখিনি। এটা এখনের নয়, এটা আমার রাজ্যের স্বাধীনতার আগে থেকে হয়েছে বলেই বোধহয় বাংলা কিন্তু কোথাও একটা রাজনৈতিকভাবে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই বা যে কোনো শোষণের বিরুদ্ধে লড়াই, সেই ক্ষেত্রে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং বাংলা থেকেই সেটা কন্ট্রোল হতো। তো যাই হোক, ফলত আমাদের মাটিতে এটা রয়ে গেছে। তো এই সবটাকে নিয়েই আমি থাকি, এইভাবেই পরিষ্কার চলছে রাজনীতি, কবিতা, ছবি আঁকা, সবটা নিয়ে আর কি রয়েছে। আর অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন চাপে তাপে আমাকে সেইভাবে খুব একটা কাস্ট করতে পারেন না আমার প্রযোজক পরিচালক বন্ধুরা। তো তারা যদি কাস্ট করতে পারতেন তো তাহলে এটা তো আমার জীবিকা, মানে অন্যগুলো আমার ভালো লাগা ভালোবাসা হয়তো, কিন্তু জীবিকা তো নয়। তো ফলত হ্যাঁ আর্থিক দিক থেকে একটু কড়া লড়াই করতেই হয়, এবং এই আর্থিক বিপর্যয় ফেলবার জন্যই এই চাপটা তৈরি করা। তো অনেকে মনে করেন যে পেট খালি থাকলে মুখের ভাষা, গলার জোর সেগুলো নাকি কমে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে উল্টো ঘটে, যেমন আমার ক্ষেত্রে পেট খালি করে দেওয়ার পরে আওয়াজ আরো তীব্র হয়েছে। তো যাই হোক না কেন, সবটা মিলিয়ে চলছে। আমার যারা বন্ধু, পরিচালক, প্রযোজক যারা রয়েছেন, যারা আমার সঙ্গে ক্যামেরার বাইরে আড়ালে মিট করেন বা ফোন করেন বা আড্ডা মারেন, কিন্তু সেই ছবি সামনে নিয়ে এলে কেউ কেউ রেগে গিয়ে ঘ্যাঁক করে তাদের কামড়ে দেবে, তো সেই জন্য তারা যে একটু শঙ্কিত থাকে, এগুলো কেটে গেলে ভালো হয়। এটা সুস্থতা বলে না কোনো সমাজেই। বাট আমি যারা আমায় নিতে পাচ্ছেন না, আমি তাদের না দোষ দিই না, অনেকে দোষ দিয়ে ফেলেন। কিন্তু এইটা কি মানে যেমন আমি বলছি, মানে এটা আমার পরিষ্কার রোজনামচার মধ্যে, চলাফেরার মধ্যে রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের আড্ডা যারা শুনছেন তাদের জীবনটাও এমন করেই চলে না। কিন্তু যেটা আমি তোমায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে দেবের সিনেমাতে মিঠুন চক্রবর্তীকে কাস্ট করছেন, এবং দেব সেটা বারবার ডিফেন্ড করেছে যে আমি রাজনীতির সাথে অভিনয়কে গোলাতে চাই না। তো সেই ক্ষেত্রে তোমাকে কাজ দিতে এই সংকোচ বোধ এটা কেন তৈরি হচ্ছে বারবার? দেব বলতে পারবো, আমি তো বলতে পারবো না। তবে আগের বছর যে সিনেমাটা রিলিজ করেছিল, যার জন্য এখন প্রচুর অ্যাওয়ার্ডসও আমায় মানুষ দিচ্ছেন, ধূমকেতু, আমার আর দেবের অভিনয় করে, এই দুটোই মূল চরিত্র ছিল।
এবার সেটা কিন্তু 2016-তে শুটিং হয়েছে। তুমি যে কিভাবে ওই পাটা ওইভাবে হাঁটলে, হ্যাঁ। ভয়ঙ্কর ওটা। এবং দেখো আমি আমার একটা জিনিস সেটা হচ্ছে যে অভিনয় না, মানে গান একা গাওয়া যায়, কবিতা একা লেখা যায়, ছবি একা আঁকা যায়, কিন্তু অভিনয় না একা করা যায় না। যদি কোনো অভিনেতার অভিনয় যদি প্রশংসিত হয়, তো তার মানে আমি যদি পরিচালককে আলাদা করে সম্মানের সঙ্গে সরিয়েই রেখে দিই, তার যারা সহযোগী অভিনেতা, তার সঙ্গে ডায়লগ লেনদেন যারা করছেন, তাদের সহযোগিতা না থাকলে কোনো অভিনেতারই করা চরিত্রটা জ্যান্ত হয়ে ওঠে না। ধরা যাক মানে ডায়লগ রয়েছে যে আমি কেউ যদি বলে যে ওই জায়গাটা আপনি কি সুন্দর কাঁদলেন, মানে আমারও নিজের হৃদয়ে চোখে জল চলে এসেছিল। এবার উল্টো দিকে ডায়লগ বলার লোকটা ডায়লগ রয়েছে যে বেরিয়ে যাও এখান থেকে, সেটা শুনি ডুকরে কেঁদে উঠবো। এবার এই যে বেরিয়ে যাও এখান থেকে, এটা বলবার মধ্যে যদি উল্টো দিকের অভিনেতা বলেন যে বেরিয়ে যাও এখান থেকে, সেটাকে শুনবার পর আমি যদি করে যদি কেঁদে উঠি, তাহলে না এটা বাড়াবাড়ি অভিনয় হবে, ভুল অভিনয় হবে। আর যদি উল্টো দিকের অভিনেতা কাঁদতে হবে আমায়, উল্টো দিকের অভিনেতা যদি না বলেন বেরিয়ে যাও এখান থেকে, যদি না বলেন, তাহলে আমার এই কান্নাটার মানে খুঁজে পাবে না, আমার অভিনয়টা প্রশংসিত বা জীবন্ত হবে না। তো তাই ধূমকেতুর ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে মেজরলি দেবেরও আমার দেখা এখনো পর্যন্ত আমার এটা ওর সেরা অভিনয় বলে আমার নিজের মনে হয়। যেভাবে ও নিজেকে নিংড়ে দিয়েছে এবং আমাকে অভিনয় করবার জন্য যে ডায়লগগুলোর ও সাপোর্ট দিয়েছে, যে ভাবে দিয়েছে অভিব্যক্তি দিয়ে, তাতে আমার যোগেশ চরিত্রটা এতটা জীবন্ত হয়ে উঠেছে এবং প্রশংসিত হয়েছে। কিন্তু এটা তো অনেক আগের সিনেমা। তো তারপর দেব যখন প্রযোজনায় চলে এলো, সেই সময় পর থেকে ওর সঙ্গে আমার প্রবল সঠিক সম্পর্ক। একটা ইন্ডাস্ট্রিতে সহকর্মী হিসেবে শুধু কাজ করতে গেলে যে সম্পর্ক হয় তা নয়, তার সঙ্গে অনেক রাজনৈতিক কোনো আলোচনা ওর সঙ্গে আমার কোনোদিন হতো না, হয়ও না, নেভার এভার। তো এবং এটাই সুস্থতা, এটা যে যার পছন্দ। আমি আলোয় থাকবো না, অন্ধকারে থাকবো না, আমি গ্রে জায়গায় থাকবো, এটা কারোর একটা ব্যক্তিগত পছন্দ। আমরা কেউ কাউকে ওইভাবে বলতে পারি না, পরিণত বয়সের যারা মানুষ রয়েছে অন্তত। কিন্তু তারপর পরিষ্কার ও কাস্ট করতে পারেনি আমায়। আমার প্রশংসা, আমার অভিনয় নিয়ে প্রশংসা করতে গেলে ও কিন্তু মানে বিরাট বড় মহাকাব্য লিখে দেবে, এতটাই বেশি। মানে নিজেও ইন্টারভিউতে বলেছে যে আমরা মানে এই লোকটার থেকে শিখি অনেক কিছু। মানে সেটা আমার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে, কারণ আরও প্রচুর গুণী গুণী লোকজন রয়েছেন যারা আমার থেকে অসাধারণ কাজ করেন। এটা ওর ব্যক্তিগত পছন্দ বা ওর মনে হয়েছে, সেটাও বলেছে। বাট সেই রিফ্লেকশনটা কিন্তু কাস্ট করার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, আমি দেখতে পাইনি আজ অবধি। দেখতে পেলে ভালো লাগবে, যে ওর কথাগুলোকে আরও বেশি করে সত্যি হিসেবে প্রমাণিত হতে দেখলে আমারও ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, মিঠুন চক্রবর্তীকে কাস্ট করেন, ও করেন বৃদ্ধ বাবা জেঠু কাকার চরিত্রে, খুব গুরুত্বপূর্ণ। মিঠুন চক্রবর্তী একজন ওয়ান্ডারফুল অ্যাক্টর, সেটাকে নিয়ে সারা ভারতবর্ষ কেন পৃথিবীরই কোনো সন্দেহ নেই। কিন্তু দেব বুম্বাদাকে নিয়ে অতটা কমফোর্টেবল নয় আমি দেখেছি। এবার হয়তো বুম্বাদা ওই চরিত্র করতে চাইতেন কি চাইতেন না, দ্যাট আই ডোন্ট নো। কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে ও কমফোর্টেবল হয়ে কাজ করে, তো সেটা একদম ওর ব্যাপার, ওর ইচ্ছা। আমাদের সমসাময়িক প্রচুর অভিনেতাকে নিয়ে কাজ করেন, আমায়ও কাস্ট করেন। আমার নিজের যেটা মনে হয় যে সেটা লাগাতার রাজনৈতিকভাবে ও যে রাজনৈতিক দলে বিলং করে তার সঙ্গে পরিষ্কার, মানে তাদের বিরুদ্ধে আমার রাজনৈতিক দলের লড়াইতে আমি সারা বছর যেহেতু খুব অ্যাক্টিভ, সেই জন্য হয়তো ওর অসুবিধা হয়। মিঠুন চক্রবর্তীর তো মানে তিনি
365 দিন পশ্চিমবঙ্গে কাটাতে পারেন না, তাকে এখানে কাজ করতে হয়। এত বড় একজন রেসপেক্টেড স্টার, সারা ভারতবর্ষে তাকে কাজ করতে হয়। তো ফলত হয়তো বোধহয় মানে মিঠুনদা হয়তো মানে 12 মাসের মধ্যে হয়তো 6 মাস ও দলের বিরুদ্ধে কড়া যুক্তি নিয়ে কথা বলেন, আর আমি 12 মাসে 12 মাসই বলি। তাই আমারটা যদি একটু কমে গিয়ে মাস 6-এর কাছাকাছি যেত, হয়তো ওর আমায় কাস্ট করার সুবিধে হতো। যদিও বলে টলে আমি এসব মানি না টানি না, কিন্তু আমার অভিনয় নিয়ে এত প্রশংসা করবার পরেও ও কাস্ট করতে পারেনি, এবং সেটা একমাত্রই কড়া রাজনৈতিক কারণ ছাড়া আর কিচ্ছু নয়। কারণ ও একটা দলের এমপি, ও সেই দলের হয়ে গিয়ে প্রচার করে, মিছিলে হাঁটে, সাংসদ, তো রাজনৈতিক কারণেই পারে না। মানে এটা যদি ও যদি কখনো এটা নিয়ে কথা বলে, তাহলে মন খুলে কথা বলে, তাহলে বলবে যে আমি কাস্ট করতে চাই, কিন্তু আমাকে অনেকগুলো জায়গায় কৈফিয়ত দিতে হবে, তাই আমি কাস্ট করতে পারি না। আচ্ছা, হয়তো এটাও বলবে। বাই নেচার ও চায়। কিন্তু তুমি তো বলিউডে কাজ করলে, একাধিক মানে সিরিজও করলে, সিনেমাও করলে, হ্যাঁ, এবং সেখানে সফলতা প্রশংসা সবটাই একদম রয়েছে। একদম। সেখানেও কি রাজনীতির এরকম প্রভাব আছে এই কাস্টে? সারা ভারতবর্ষে কোথাও নেই। নোংরামিটা আমাদের এখানেই হয়, টলিউডেই হয়। এবং দুর্ভাগ্যজনকভাবে পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন যে এটা বন্ধ হোক, তো তাহলে পরিষ্কার এই মন্ত্রী অরূপ বিশ্বাসরা এই ধ্যাসটামোটা করে এই টলিউডটাকে শেষ করতে পারতেন না। খতম হয়ে গেছে আমাদের এখানে। মানে আগে বছরে 100 থেকে 120টা সিনেমা শুটিং হতো। আমাদের যারা টেকনিশিয়ান ভাই এবং শিল্পী, প্রত্যেকের পেট চলতো। আজকে এমন এমন কড়া কড়া নিয়ম যা ভারতবর্ষের কোথাও নেই, নিজেদের বানানো তৈরি করার নিয়ম হয়েছে, যাতে বছরে যেখানে 120টা 100টা সিনেমা তৈরি হতো, কত কাজ ভাবুন, সেখানে আজকে সিনেমা তৈরি হচ্ছে 30টা 35টা, অর্থাৎ 70% কাজ হারিয়েছে আমাদের টেকনিশিয়ানরা এবং আর্টিস্টরা। এবং এই পড়ে থাকা 30-35% কাজ, এটাকে পেতে গেলে আমাদের রাজ্য সরকারি যা যা ভুল বা অন্যায়, যেগুলোতে মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে, যেগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তিনি হিন্দু হোক মুসলমান হোক, তারা কেউই পছন্দ করছেন না। আপনি এগুলোকে নিয়ে বাইরে বা কোনো জায়গায় যদি আলোচনা করেন, তাহলে আপনি টার্গেটেড হয়ে যাবেন। এবং তাই আপনাকে এই পড়ে থাকা 30% কাজের মধ্যে নিজেকে গুঁজে ফেলতে গেলে এই রাজ্য সরকার বা শাসক দল, যতই তারা চুরি জোচ্চুরি দুর্নীতিতে তাদের নাম জড়াক না কেন, তাদের মতো ভালোটি আর কেউ হয় না। বুকে পাথর চাপা দিয়ে এই মিথ্যে কথাটি বলতে হবে, বা অন্যায়টাকে দেখেও চুপ করে থাকতে হবে। তবে আপনি এই ধ্বংস হয়ে যাওয়া 70% কাজের পর যে 30% কাজ পড়ে রয়েছে, সেইখানে আপনি কাজ পাবেন। এই কাজ পাওয়াটা প্রযোজক পরিচালক ঠিক করছেন না। কে পরিচালনা করবেন, কে প্রযোজনা করবেন আর করতে পারবেন না, কার সিনেমা কবে রিলিজ হবে, সেটাও এরা ঠিক করে দিচ্ছে। মানে আপনি ভাত খাবেন কি খাবেন, এটা সারা ভারতবর্ষে কোথাও এই অসভ্যতামি হয় না। বম্বে তো ছেড়েই দিন, অন্যান্য রাজ্যে যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, আমি বম্বের অত বড় জায়গা বাদ দিয়ে দিলাম, সেখানে বিভিন্ন রাজনৈতিক মত পথে সর্বত্র সব লোকই রয়েছেন। এই সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কতগুলো রাজনৈতিক দল, আপনি ভাবুন না কার কার নাম বলবেন। পবন কল্যাণ, তিনি তো পরিষ্কার উপমুখ্যমন্ত্রী এখন হয়ে গেছে। নরেন্দ্র মোদীর সঙ্গে তার অসাধারণ সম্পর্ক, তাই তো? আর সেখানে পরিষ্কার বিভিন্ন স্টারেরা, তাদের আলাদা আলাদা দল আছে। কিন্তু যখন ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা একটা বড় ইকোনমিকে চালায়, যেখান থেকে সরকার ট্যাক্স পায়, ধরুন 10 জন, আর ক্যামেরার পিছনে তো থাকেন 80 জন, ওই 80টা পরিবার চলছে। শুধু এই 10টা নয় যেটা দর্শক দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরো প্রচুর জীবিকা আছে। কেউ আসবাব সাপ্লাই দিচ্ছে, কেউ খাবার সাপ্লাই দিচ্ছেন,
কেউ গাড়ি ভাড়া দিচ্ছেন শুটিং এ যা লাগবে, তাহলে প্রচুর মানুষের জীবন জীবিকা নির্ভর করে। সেটা খতম আমাদের এখানে। আমার এখানের বন্ধু বান্ধবরা কেউই তারা বলতে পারছেন না। উল্টে যারা ইন্ডাস্ট্রির এই হালাত বানিয়েছেন তাদের হয়ে প্রশংসা করেন, তাদের পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি দেন, না হলে ওই 30% কাজ থেকেও তারা বাদ পড়ে যাবেন। এটা আমার নিজের মনে হয়েছে যে আমাদের যারা গুণী কিছু পরিচালক 5-6 জন এবং 4-5 জন প্রযোজক যারা রয়েছেন, তারা যদি নিজেদের শিরদাঁড়ার সম্মানটা করতে পারতেন, তো তাহলে যারা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরিচালনা করছেন, একদম তালিবানি নিয়মে চালাচ্ছেন, তারা ঘাড়ের ওপর উঠে পড়তে পারতেন না। এনারা কোথাও একটা মাথা নামিয়েছেন, তো তাই তাদের ঘাড়ে এরা উঠে এখন নৃত্য করছে এবং ধ্বংস হচ্ছে টলিউড। আপনি ঘুরে ফিরে দেখবেন একটা ধরনেরই কাস্টিং চলছে ঘুরে ফিরে। এর মধ্যে একটা সুন্দর পরিকল্পনা, কারণ এরা চুপ হয়ে রয়েছে। এরা বলতে চান, এরা কথা, এরা বলতে চান যে আমরা ভালো নেই, এরা বলতে চান যে এইভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি সারা ভারতবর্ষের নিয়মের বাইরে গিয়ে তছনছ করে দেবেন না, কিন্তু বলতে পারবেন না। বলতে গেলেই তারা এই যে 30টা সিনেমা বা কাজ, সেখান থেকে তারা বাদ হয়ে যাবেন, এবং হুইচ ইজ ভেরি আনফরচুনেট। চাই এই অচলাবস্থা কেটে যাক, তৈরি করা হয়, বিভিন্ন জনকে বয়কট করে দেওয়া হয়, অলিখিত বয়কট, আপনি কোনো কেসও করতে পারবেন না প্রমাণ দিয়ে। কি চালাকির সঙ্গে নোংরামিটা করা হয়, অপছন্দ মানে বয়কট। সেই বয়কটটা খুব অদ্ভুত রকমের। এই বয়কটটা 2021-এ আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বয়কট করা শুরু করেছিল এরাই, তখন আমার পাশে কেউ দাঁড়ায়নি। আমি বলেছিলাম যে সারা ভারতবর্ষের প্রত্যেকটি ফিল্ম ইন্ডাস্ট্রি যে নিজেদের সুস্থতার নিয়ম নিয়ে চলেন, টেকনিশিয়ান আর্টিস্ট একসঙ্গে কাজ করেন, সেই জায়গা থেকে তালিবানি একটা অঙ্ক চলছে, চাপিয়ে দেওয়া হচ্ছে এত লোককে নিতেই হবে। আচ্ছা, কাল যদি শিল্পীরা ঝামেলা করে যে 5 জন শিল্পীকে নিয়ে কাজ করা যাবে না, 25 জন শিল্পীকে নিতেই হবে, তখন কি হবে? আরে ভাই, গল্প যেটা আসবে সেটা অনুযায়ী আমরা শিল্পী নেব, আর পরিষ্কার প্রযোজকের আর্থিক ক্ষমতা অনুযায়ী আর পরিচালকের চাহিদা অনুযায়ী যে আমার এই এই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো বা টেকনিক্যাল জিনিসগুলো লাগলেই আমার শুটিং হয়ে যাবে, সেই অনুযায়ী কাজ হবে। সেখানে 5 জন অভিনেতা কাজ পেলে যদি 5 জন টেকনিশিয়ান কাজ পান, ভালো, একটা কাজ তো হলো। কিন্তু তারা যে নিয়মটা চাপিয়ে দিয়েছে, সারা ভারতবর্ষ থেকে অন্যান্য রাজ্যের লোক এখানে শুটিং করতে আসতো, ভালো টেকনিশিয়ান পাওয়া যায়, ভালো আর্টিস্ট পাওয়া যায়, সুন্দর লোকেশন পাওয়া যায় বলে সব বন্ধ হয়ে গেছে। এমন এমন নিয়ম করেছে, ক্ষতিটা কার? এই ফিল্ম ইন্ডাস্ট্রি টেকনিশিয়ান এবং আর্টিস্টদের। এমন নিয়ম চাপিয়ে দিয়েছে, বাকি টেকনিশিয়ান আর্টিস্টরা বসে রয়েছে। ফলে তো কাজটা ওই 100 থেকে কমে 70টা বাদ হয়ে গিয়ে 30টা এসে দাঁড়িয়েছে, হুইচ ইজ ভেরি আনফরচুনেট। আমি তখন একা প্রতিবাদ করেছিলাম। তখন আমার বিরুদ্ধে এই টলিগঞ্জের মাতব্বররা, শাসক দলের, তারা আমারই টেকনিশিয়ান বন্ধু, যাদের সঙ্গে চা বিড়ি খেয়ে বড় হয়েছি আমি। আমার তো কোনো গডফাদার, অমুক পরিবারের তমুক সাহায্যের তো লোক ছিল না, যেমন অনেকেরই নেই। আমি হাওড়ার মফস্বল থেকে এসে থিয়েটারের কাজের সঙ্গে যুক্ত হয়ে তারপর পরিষ্কার আস্তে আস্তে কাজ করা শুরু করেছি। একদম জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে কাজ করেছি। মানুষ সেই কাজ পছন্দ করেছেন। 4 লাইন ডায়লগ প্রথম পেয়েছিলাম, সেখান থেকেই আস্তে আস্তে আজকে আমায় রুদ্রনীল ঘোষ মানুষ বানিয়েছেন। আমি যখন লড়াইটা করে সত্যি কথাটা বলেছিলাম, তখন আমার পাশে কেউ দাঁড়াননি, কারণ তখন 2021-এ আমি ভারতীয় জনতা পার্টির তে জয়েন করেছি, বাকিরা চেপে গেলেন। সেদিন যদি তারা মুখ খুলে বলতেন যে এই ছেলেটি ঠিক কথা বলছে, তাহলে আজকে এই ঘাড়ের ওপর এরা উঠে পড়তেন না। আজকে শিল্পী, প্রযোজক, মানে প্রডিউসার যারা, যে যত বড় বড় এই কথা বলুক, কারুর অ্যাকচুয়ালি কোনো সম্মান নেই। যে দাদারা টলিউড চালায় তাদেরই সম্মান আছে, এই শাসক দলের মাতব্বরিতে কোনো সম্মান নেই। যে সম্মানটা আমরা দেখি, সেই সম্মানটুকু মিডিয়ার সামনে পৌঁছলে যতটুকু মিডিয়া দেন সেটাই দেখে মানুষ ভাবেন। বাকি ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরে
ওরাই ঠিক করে দেয় যে কাকে মাথা না নিচু করে কাজ করতে হবে। আমরা দেখিনি একের পর এক বড় বড় পরিচালকের শুটিং বন্ধ করে দিতে, পান থেকে চুন খসলেই। এটা কি, এটা কোনো পরিবেশ নাকি? আর যারা করছেন তাদের বাপ দাদা 14 গোষ্ঠী না কোনোদিন শিল্পের সঙ্গে জড়িয়ে, না কোনোদিন তারা কোনো টেকনিক্যাল কাজ করতেন যা আমার টেকনিশিয়ান ভাইরা করে, কোনোদিন এরা করেননি। ফিল্ম ইন্ডাস্ট্রি একটা দামি সেন্টের মতো তাদের কাছে। রাজনৈতিক কারণে সেটাকে দিয়ে নিজেরা সজ্জিত হয়ে নিজেরা যা যা অপরাধ বা কলঙ্ক করেন, আশপাশে বাধ্যতামূলকভাবে এই শিল্পী পরিচালকদের দাঁড় করিয়ে ছবি তুলিয়ে নিজেদের গা থেকে ওই কলঙ্ক তোলবার সাবান হিসেবে ব্যবহার করেন জনপ্রিয় শিল্পী পরিচালকদের। এই জায়গার জন্য টলিউডটা প্রয়োজনীয়, এর বাইরে কোনো কারণে নয়। যদি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে এরা কেউ ভালোবাসতেন, তাহলে সম্মানীয় মুখ্যমন্ত্রী তার পাষণ্ডদের এইভাবে টলিউডটাকে তালিবানি কায়দায় চালাতে বলতেন না। কেউ কাউকে কাস্ট করতে পারবে না পছন্দ। আমার কাস্টিং কতবার বারণ করে দেওয়া হয়, আমার উপরেও তো অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। রুদ্রনীল ঘোষকে বাদ দিন, আমি নাম বলছি না। কদিন আগে একটা সিরিজ রয়েছে, যে সিরিজের জন্য অধিকাংশ জায়গায় আমার বেস্ট অ্যাক্টর হিসেবে নামও উঠে আসছে। অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও যারা নিরপেক্ষ অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করছেন তাদের উপরে চাপ তৈরি করা চলছে যে ওকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে না। এবার কিছু কিছু অ্যাওয়ার্ডের ক্ষেত্রে একে তো কাজ কেড়েই নিয়েছিল, তাও ফাঁকতালে যে কয়েকটা কাজ করে ফেলেছে। আপনি ভাবুন না, আমার তো এটা জীবিকা, 12টা মাস আমি তো একই জামা কাপড় পরে বা টোটোয় করে তো বেরোতে পারবো না, কারণ মানুষ আমাকে ভালোবাসা দিয়ে পরিচিত বানিয়ে দিয়েছেন। আমার জীবিকার সম্মানেই আমাকে একটা জীবন যাপন করতে হয়। কিন্তু আমি কাজ করছি 12 মাসে একটা, তাহলে 5 বছরে 2020-21 থেকে, আর আজ যখন কথা বলছি 26-এর দোরগোড়ায় দাঁড়িয়ে, আমি কাজ করেছি 5টা, মানে 5 বছরে আমি মাত্র একটা করে মাসে কাজ করেছি, সারা মাস কাজ পাইনি। কোনো মাসে, মানে কোনো বছরে কাজ করেছি 5 দিন, কোনো মাসে কাজ করেছি ম্যাক্সিমাম 10 দিন, সারা বছরে। আমি সেই অভিনেতা। বাকি এখন প্রচুর অভিনেতা, পরিচালক, এমএলএ, এমপি কয়েকজনের জন্য এমন কাঁদছেন, ওকে নেওয়া হচ্ছে না কেন কাজে, তাকে নেওয়া হচ্ছে না কেন কাজে, বুক ভাসাচ্ছেন। তাদের প্রত্যেকেরই ব্যক্তিগত চলাফেরা, জীবন এবং যাপনে কোথাও না কোথাও এই লোকটার অবদান আছে। তারা কিন্তু নামটা ভয়ে বলছেন না, আমার বললেই তাদের টিকিট ঘাচাংপু হয়ে যাবে সম্ভবত, নাহলে বলবেন না কেন? যে যোগ্য তিনি কাজ করবেন, কি দরকার কে কোন রাজনৈতিক মতামত রাখছেন বাইরে। নামগুলো বরবার থেকে বেছে বেছে আসছে। আচ্ছা, এর নাম বলি কারণ এ শাসক দলের যে বিরোধী তাদের পক্ষের লোক নয়, তাই ওকে একটু কোলে টেনে নিয়ে আসি। কেউ কেউ বক্তব্য রেখেছে, আমি দুঃখ পেয়েছি যে পরিষ্কার রাজ এবং দেব আমার 2 ভাই, সহকর্মী, বন্ধু, তারা বলছে যে অনির্বাণের কাজের জন্য আমরা অরূপ স্বরূপ বিশ্বাসের পায়ে ধরতে রাজি আছি, বলেছে না? তো তার মানে একজন যোগ্য অভিনেতার কাজ পাওয়ার যোগ্যতা হচ্ছে এই পাষণ্ড, এই অপরাধীদের পা ধরা। তারা দুজনেই তো প্রমাণ করে দিলেন চোখের সামনে যে কোন রাজনৈতিক দলের তারা তাবেদার বা কোন রাজনৈতিক দলের তারা চাটুকার, যে দল যোগ্যকে কাজ দেয় না। তারা চালাকি করতে গিয়ে চালাকির কথা বলতে গেছিলেন, দিদির সঙ্গে কথা বলবো, দাদার সঙ্গে কথা বলবো, মানে তাহলে পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে আপনার যোগ্যতার ভ্যালু 0। এবার তারা রুদ্রনীল ঘোষের নাম ভুলে যাচ্ছে। কেন ভুলে যাচ্ছে? কারণ তার দল, রুদ্রনীল ঘোষের দল বিজেপি, এবং আমার এই 2 ভাইয়ের দল তৃণমূল, তারা এখন যুযুদান পক্ষ। পশ্চিমবঙ্গের মানুষ তারা ভাবনা চিন্তা করছেন এই 26-এর প্রাককালে যে পরিষ্কার 26-এ ভারতীয় জনতা পার্টি কি ক্ষমতায় আসছে, এই আলোচনায় মত্ত।
দীর্ঘদিন ধরে এটা হয়ে এসেছে। আমার কষ্ট লেগেছে তাদের এই অ্যাপ্রোচ দেখে। কিন্তু মুশকিলটা হচ্ছে না, তাদেরও বেঁচে থাকতে হয়। তারা যদি হয়তো এটা না করে, তাদেরও ডাল ভাত বন্ধ হয়ে যাবে, তাদেরও ফ্যামিলি আছে, পরিবার আছে। না হলে কেন আমার অভিনয়ের এত প্রশংসা, তাহলে আমায় নিতে পারছো না কেন? অনির্বাণের কথা তোমাদের কেন বলতে হচ্ছে? এমন তো নয় যে অনির্বাণ এলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ফিরে যাবে। অনির্বাণের মতো আরো অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তাদের নাম তারা বলছেন না কেন? অনির্বাণের কথা বলছেন। অনির্বাণ তার প্রথম হুলিগানিজমের গানের শোতে সনাতন ধর্ম নিয়ে বিদ্রুপমূলক কথাবার্তা বলে সমালোচিত হয়েছিলেন, এবং সনাতন এসে গেছে, সনাতনে ফিরতে গেলে তো পুরনো ভারতে ফিরতে হবে। অনির্বাণের পড়াশোনা কম রয়েছে সনাতন ধর্ম সম্পর্কে বা সনাতন ধর্মের, নিজের ধর্ম সম্পর্কে রাদার বলবো যে পড়াশোনা একটু কম রয়েছে। যে সনাতন মানে আধুনিকতাই, সেটা জানতে হয়, সেটা হয়তো পড়াশোনা করেনি। তা বলে আমি অনির্বাণের সঙ্গে আমার মতভেদ হচ্ছে বলে ও অভিনয় কিছু জানে না বলবো না তো। এই প্রজন্মে যে 3-4 জন ভালো কাজ করছেন, অনির্বাণ তার মধ্যে একজন। অনির্বাণ একাই নয়, একজন এনার্জেটিক অ্যাক্টর, তার কাজ করা অবশ্যই দরকার। কিন্তু বেছে বেছে বাকিদের নামগুলো বলছি না। ও যেহেতু যে কথা বলেছিল সেটা দিয়ে বিজেপির খুব রাগ হয়েছিল, হিন্দুত্ববাদী যারা সনাতনী তারা আঘাত পেয়েছিল, তাই মনে হচ্ছে ও একটু তৃণমূলের পক্ষে। আরজি করে যখন তৃণমূল শাসকের অপদার্থতার বিরুদ্ধে মা বোনেরা রাত জেগে রাস্তায় নেমেছিল, এই রাস্তায় নামাটার বিরুদ্ধে অনির্বাণের মন্তব্য ছিল। এটার মানে কি ছিল? শাসক দলের ফেভারে কথা বলা। তাহলে যদি ওকে আনতে পারি, তাহলে ওর কাজও ফিরে আসবে, আর বিজেপিকে একটা বার্তা দেওয়া যাবে। এই কারণেই কি অনির্বাণ? আচ্ছা, এটা তো তার যোগ্যতাকে সম্মান দেওয়া, সেলিব্রেট করা হচ্ছে না। আর বাকিরা যাদের নাম এরা বেমালুম বলতে ভুলে গেলেন, তাদের কন্ট্রিবিউশন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই অনির্বাণ তার মতো বা তার থেকে বেশি ছিল এবং আছে, যে নামগুলো তারা বলছেন না। সো আমার মনে হয় যে এখানে এটা একটা চাপের মধ্যেই আমার ভাই বন্ধুরা রয়েছেন, তারা এই চাপ মুক্তটা হোক। হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই যখন হচ্ছে, তখন আরো একটা প্রবণতা যেটা আমরা দেখতে পেয়েছি, যে কিছু সিনেমাকে প্রোপাগান্ডা সিনেমা বলা হচ্ছে, এবং সেই সিনেমাগুলো কোথাও গিয়ে রিলিজ করার ক্ষেত্রেও আমরা একটা বাধা দেখতে পাচ্ছি। বা এখানে বাংলা সিনেমা যখন হয়েছে তখনও কিন্তু সেটা রিলিজ করা থেকে আটকানো হয়েছে। এই বিষয়টায় তোমার কি মনে হয় যে একটা ইতিহাস এই প্রোপাগান্ডা সিনেমা দেখে মানুষ জানবে এবং তাদের মতামত বদলে যাবে? মানে এটার জন্য কি আটকে দেওয়া হয়? না, দেখো 2-3টে কারণ। পশ্চিমবঙ্গে যে কোনো কিছু আটকে দেওয়া হয় তার সঙ্গে কোনো লজিক নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গে যাই হয় সেটা পশ্চিমবঙ্গে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদের যাতে অসুবিধে না হয়ে যায় তার একটা বন্দোবস্ত। সোশ্যাল মিডিয়াতে কেউ যদি লেখে যে আমার পাড়ার কাউন্সিলর চোর, কালকে তাকে যে কোনো অজুহাতে গাঁজা কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে জেলে পুরে দেওয়া হবে। হয়তো কেউ চায়ের দোকানে বসে গল্প করছেন যে এই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা চুরিতে না জড়ালেই পারতেন, তার বান্ধবীর নিচে 49 কোটি টাকা থাকলে ভালো হতো, কেন 50 কোটি টাকা? এটা ঠিক না। যদি এই আলোচনাও করে, তাকে পুলিশ তুলে হ্যারাস করবে, ইভেন তার কাজও কেড়ে নিতে পারে। সে প্রাইভেট কোম্পানি না কোথায় কাজ করে, একটা অসম্ভব নেক্সাস রয়েছে তৃণমূলের, যেটা রোজ আমরা দেখতে পাই। কেন আমরা খবরের কাগজ টিভি খুলে 365 দিনেই চুরির খবর দেখব? এই কয়েক বছর আগে অবধি, অন্তত 5-7 বছর আগে অবধিও, বা ছোটবেলায় আমরা পরিষ্কার দেখতাম টিভি চুরি হয়েছে, বারান্দা থেকে বৌদি নাইটি সমেত, দাদার পায়জামা, বিয়ের বেনারসিটা ঝেড়ে নিয়ে চলে গেছে চোর, তাকে ধরা হয়েছে। তো এইসব খবরগুলো পেতাম যে পেতলের একটা জিনিস চুরি হয়ে গেছে, তারপর তাকে ধরে বেঁধে ল্যাম্পপোস্টে পাবলিক ধরে খুঁজে পেলে বেঁধে রেখে দিত, তারপর পুলিশ এসে কান মুলে নিয়ে চলে যেত। কিছু লোক বীর বাঙালি নিয়ে যাওয়ার সময়
হুইস করে মারত, মানে বিরাট কিলঘুষি নয়, তারও একটা বিরাট, সে একটা মানে নেতাজি সুভাষচন্দ্রের দেশের লোক, সেই যে সততার পক্ষে রয়েছে প্রমাণ দেওয়ার জন্য, ওই মারে কিচ্ছুই হয়নি, টুক করে হয়তো দিল, কিন্তু ওই যে এটা হাত উঁচু করেছে, এটার মধ্যে একটা প্রতিবাদী সত্তার প্রমাণ দিত। তারপর আমরা দেখলাম যে সেই চোরেরা হারিয়ে গেল, তাদের খবর আর কাগজে আসে না, আর তেমন করে টিভি চুরি হয় না, ফ্রিজ চুরি হয় না, একটা দুটো কারুর বাসন চুরি হয় না। মন্দিরের সামনে থেকে বা বিয়ে বাড়িতে বা জনসমাগম হয়েছে এরম কোনো জায়গা থেকে নতুন জুতোও চুরি হয় না। এখন চুরি হয় চাল, ডাল, রেশন, কয়লা, চাকরি, বাচ্চাদের ল্যাপটপ, ঠিক আছে? তো এই সব জায়গায় পুরো বিষয়টা চলে গেছে। এখন দেখো, এইগুলো যে রোজ খবরের কাগজে 365 দিনই আমরা যে পড়ছি, তাতে না যারা নিরপেক্ষ মানুষ তাদেরও না একটা ধারণা পাল্টে গেছে। তার পরিবারের যদি কেউ কোনো ভুল কাজ করে ফেলে, ওই মারাত্মক অপরাধ যেটা বাঙালি কোনোদিনই করতো না, সেই অপরাধটাকেও সামাজিকভাবে ছোট অপরাধ বলে মনে হচ্ছে, বা মনে হচ্ছে তো অপরাধী নয়। আরে আমার শিক্ষামন্ত্রী এতজনের ভবিষ্যৎ চুরি করে নিল, আমাদের খাদ্যমন্ত্রী এত লোকের চাল খেয়ে ফেললো, জেল খেটে ফেলে আবার এসে বড় বড় কথা বলছে। শিক্ষামন্ত্রী অসুস্থতার কারণ দেখিয়ে জামিনে রয়েছে, সবকটাই জামিনে রয়েছে, এসে সে বলে দিচ্ছে আমার তো একটা কম বয়সী নয় বান্ধবী আছে, বাকি তৃণমূল নেতাদের তো 3টে করে বউ। এগুলো শুনতে হচ্ছে, এটা তো পুরা মানে বাঙালি চিত জিনিস নয়। তো কোথায় না আমাদের সমাজের ধরনটা না পাল্টে গেছে, এবং সেখানে অসুবিধা হয়ে গেছে যারা নিরপেক্ষ মধ্যবিত্ত বাঙালি, তাদেরও না ভ্যালিউস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা যারা একটু বেশি দেখতে পায় বা দেখবার চেষ্টা করেন যারা, তাদের খারাপ লাগে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকার পাল্টাচ্ছে, এই সরকার এই নিয়ম এই নীতিগুলোকেই স্বাভাবিক বলে আমাদের বাঙালি জাতির মগজে, মস্তিষ্কে, পেটে, পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। হয় শেষ হয়ে যাব, নয় নতুন করে বাঁচবো। এই দুটোর মাঝখানে ধরো আমরা একটা অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, এবং তার অবশ্যই পলিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে এর সমাধান রয়েছে। এর বাইরে অন্য কোনো সমাধান বাঙালির পক্ষে তো করা সম্ভব নয়। তো যাই হোক, প্রোপাগান্ডা যে ফিল্ম, দেখো প্রোপাগান্ডা তো, একটা ফিল্ম তো প্রোপাগান্ডাই করে এবং অনেকগুলো মানুষকে প্রভাবিত করতে পারে। আমি কোন বিষয়ে ফিল্ম করছি, সে একটা মেসেজ ছড়ায়, একটা মেসেজ দেয়, সেটাই প্রোপাগান্ডা। এবার সত্যি জানানোটাও কিন্তু একটা প্রোপাগান্ডা, আর সত্যিকে ভুলভাবে ব্যাখ্যা করাও একটা প্রোপাগান্ডা, কারেক্ট? এবার পশ্চিমবঙ্গের মাটিতে নাটক বলি, থিয়েটার বলি আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে, করতে দেওয়া হচ্ছে না। সেই শিল্পীরাই ইভেন স্টেজ যাত্রা বলি বা থিয়েটার বলি, সেখানেও কিন্তু পরিষ্কার এই হস্তক্ষেপটা ভয়ঙ্কর রকম রয়েছে। থিয়েটারের ক্ষেত্রেও আর্টিস্ট এটা করতে পারছে না, নিজেদের পছন্দ মতো থিয়েটার করতে পারছেন না। যেমন থিয়েটারকে ব্যবহার করে বামপন্থীরা, তারা তাদের রাজনৈতিক প্রচার কিন্তু খুব সুচারুভাবে দীর্ঘ বছর ধরে চালিয়ে গেছেন, থিয়েটারকে হাতিয়ার করে। কমিউনিজমের পক্ষে কথাবার্তা বলা, এর থেকে ভালো আর কোনো কিছু হয় না গো। কেমন লেলিনের পদবী যেন পরিষ্কার দাস বা পাল ছিল, প্রায় এইটুকু গুলে খাইয়ে দেয়। ঠিক আছে, মানে হয়তো স্টালিন ব্যানার্জি ছিল, মাও সেতুং হালদার ছিল। তো এইটা ধরো কোন একটা জায়গায় এটা থিয়েটার দিয়ে করেছিল। সিনেমার ক্ষেত্রে সেই বিষয়টা একটু স্ট্রং হয়েছে। দেশাত্মবোধক সিনেমা তো বন্ধ হয়ে গেছে, আমাদের দেশকে ভালোবাসবার সিনেমা তো বন্ধ হয়ে গেছিল। এই উড়ি যখন এলো, তখন দেখবে একটা অদ্ভুত দেশ ভালোবাসার উপরে আমরা 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 ভুলেই গিয়েছিলাম যে আমাদের একটা দেশ আছে, তার একটা সীমানা আছে।
এই দেশটা আমাদের দেশের মানুষেরই। অনুপ্রবেশকারীরা সারা পৃথিবীতে যেমন যে কোনো দেশে লগবগ করে ঢুকে যেতে পারে না, তেমনি আমার দেশে ভাষা এক বলে যে কেউ ঢুকে গিয়ে আমার দেশের নাগরিক হয়ে যেতে পারে না। এটা চূড়ান্ত বড় অপরাধ এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতি। আমরা না এগুলো জানতামই না, কারণ আমাদের এটা গুলিয়ে দেওয়া হয়েছিল। এবং যে যে সিনেমাগুলো তৈরি হয়েছে তাতে বেশ কিছু লোকজনের গাত্র দেওয়া হয়েছে যারা বিদেশিদের ভোটটাকে নিয়েই পশ্চিমবঙ্গে জিততেন। এর আগে বামেরা, তারপর এখন শাসক দল তৃণমূল। কারণ তাদেরই নেতা মন্ত্রীদের বলতে শোনা গেছে বিভিন্ন জনসভাতে যে ভোটের আগে চলে আসবেন, আমরা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেব। বলেননি? কি ভয়ঙ্কর কথা! কিন্তু কি অবহেলা, কি অবলীলায় বলে যাচ্ছেন তারা। আমি যদি তার বিরুদ্ধে সত্যিটাকে নিয়ে সিনেমা করি, সেটাকে প্রোপাগান্ডা বলে যারা আটকাতে যাচ্ছে তারা বেসিক্যালি মিথ্যের প্রোপাগান্ডা করছেন এবং সত্যের প্রোপাগান্ডাটাকে আড়াল করতে চাইছেন। যেমন এখানে 1946 গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, হাজার হাজার বাঙালি হিন্দুকে হত্যা করেছিল মুসলিম লীগের কর্মীরা। কমিউনিস্ট পার্টির যখন সিপিআইএম তৈরি হয়নি, সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই ইতিহাস আমরা জানতাম, বেশি দূর তো নয়। 1946 যা স্বাধীনতার সময়তেই আমার এই বাংলায় হয়েছিল। কি দাবি ছিল মুসলিম লীগের? মোহাম্মদ আলী জিন্নার দ্বারা নির্দেশিত এই দলটি স্বাধীনতার সময় হঠাৎ তাদের মনে পড়লো হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারে না, তাই বিদেশ থেকে আসা ইংরেজি আদব কায়দায় বড় হওয়া, বিভিন্ন রকম মদ মাংস খাওয়া একটি লোক যার নাম মোহাম্মদ আলী জিন্না, যিনি নেহেরুজির হাত ধরে ঢুকলেন এবং যে যে জিনিসগুলো মুসলমান ধর্মে হারাম, যেই হারাম কাজটাই করে তাকে বানিয়ে দেওয়া হলো মুসলমানদের নেতা। তিনি স্বাধীনতার সময় হঠাৎ তাকে তার মনে পড়লো যে হিন্দু আর মুসলমান একসঙ্গে বন্দে মাতারাম গাইতো, একসঙ্গে গাইতেন তারা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে লেখা বন্দে মাতারাম, যার ফাইনাল সুরারোপ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও আমরা অনেকে জানতাম না যে কোথায় বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ জুড়ে রয়েছেন। এখন আমরা যখন কথা বলছি বন্দে মাতারামের 150 বছর, সেটা হই হই করে পালন করছে কে? ভারতীয় জনতা পার্টি। কেন বাকি দলগুলো, প্রত্যেকটা দলের তো পালন করা উচিত না, তারা পালন না করে প্রমাণ দিয়ে দিচ্ছেন যে তারা আসলে কিসের বিপক্ষে আর কিসের পক্ষে। মোহাম্মদ আলী জিন্নাহ, তার মুসলিম লীগ, তারা ঠিক করে হঠাৎ করে ঠিক করলো যে এই একই সঙ্গে বন্দে মাতারাম গাওয়া হিন্দু আর মুসলমান তারা একসঙ্গে থাকবে না, কারণ এই ভারতবর্ষের মাটিতে থাকা হিন্দু আর মুসলমান একসঙ্গে থাকতে পারে না, মুসলমানদের জন্য আলাদা একটা দেশ চাই। তারা দাবি তুললেন কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে, আর এই মুসলিম লীগকে সাপোর্ট করলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, জ্যোতিবাবুদের দল। দেশ কেটে তৈরি হয়ে গেল পাকিস্তান। পাক মানে কি? পবিত্র। তারা ভারতবর্ষকে নাপাক বলে। মজার কথা হচ্ছে যে যে মুসলিম লীগের নেতারা যারা দাবি তুললেন যে মুসলিমরা এখানে থাকতে পারে না ভারতবর্ষে হিন্দুদের সঙ্গে, তাদের আলাদা দেশ চাই পাকিস্তান, কেটে দাও ভারতবর্ষকে, গান্ধীজি যদি সিলমোহর না দিতেন, যদি বেঁকে বসতেন, তাহলে এই ভাগ হতো না। ছেড়ে দিন তার কথা। মজার কথা হলো যে মুসলমানেরা দাবি তুলল যে আমাদের আলাদা দেশ চাই, পাকিস্তান তৈরি হওয়ার পরে তাদের মধ্যে মাত্র 40% পাকিস্তানে গেলেন, 60% মুসলমান এবং তাদের নেতা যারা ওই দেশটা চেয়েছিল তারা বহাল তবিয়াতে ভারতবর্ষে রয়ে গেলেন। এবং আজও দেশের বাইরে বেরিয়ে গিয়ে তারা কোরআনে বলা কথাগুলোকে নিয়েই বাঁচেন এবং সেটাকেই তাদের সংবিধান মানেন। আমার দেশের আইন কানুন বা সংবিধানকে তারা দ্বিতীয় জায়গায় রেখে দেন। অত্যন্ত দুঃখের। কত বড় ষড়যন্ত্র এটা। তো ওই পাকিস্তান তৈরি হয়ে যাওয়ার পর হঠাৎ করে তাদের নজর পড়লো এই অবিভক্ত বাংলার ওপরে, যেখানে আমরা বসে আছি, যেটা কেটে বর্তমানে বাংলাদেশ
এবং পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ মুখার্জিরা, মেঘনাদ সাহারা, এই শিক্ষা জগতের পণ্ডিত মানুষেরা তারা যদি জোরদার দাবি না তুলতেন তো তাহলে পশ্চিমবঙ্গের জন্মই হতো না। নেহরুজিকে পরিষ্কার একটাই কথা বলেছিলেন যে ইউ ডিভাইডেড ইন্ডিয়া, শ্যামাপ্রসাদ বাবু, ইউ ডিভাইডেড ইন্ডিয়া অ্যান্ড আই ডিভাইডেড বেঙ্গল। হিন্দুর হোমল্যান্ডের জন্য এই অবিভক্ত বাংলাকে পুরোটাই পাকিস্তান করে দেওয়া যাবে না কমিউনিস্ট পার্টির সাপোর্টে। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড চাই, তাই শ্যামাপ্রসাদ মুখার্জিদের লড়াইয়ের জন্য বাধ্য হয়েছিলেন নেহেরু বাবুরা এই পশ্চিমবঙ্গের মানচিত্রটাকে সম্মান দিতে। সেখানে হাজার হাজার মানুষকে 1946-এ কেটে কুচো কুচো করলো মুসলিম লীগ। সুরা হোসেন শাহ সুরাবর্দী তখন অবিভক্ত বাংলার নবাব বা মুখ্যমন্ত্রী, এই কমিউনিস্ট পার্টি সাহায্য করেছে। তারা মুসলিম লীগের পক্ষে ছিল, তাদের দাবির পক্ষে ছিল যে এই বাংলাটা পূর্ব পাকিস্তান হয়ে যাক। কিন্তু বাংলার বাঙালিরা, বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জায়গায় থাকা 83% হিন্দু তখন এখানে, তারা দাবি তুলে বললেন যে না, আমরা ভারতেই থাকবো, পাকিস্তানে যাব না। এদিকে হোসেন শাহ সোহরাওয়ার্দী, যিনি মুসলিম লীগের আর এক নেতা, তিনি নিজে আর একটা দেশ হয়ে গেলে তার প্রধানমন্ত্রী হবেন, সেই লোভে এবং ইসলামিক স্টেট তৈরির যে লালসা, সেই লালসাতে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং সেই বার্তাতে নাগপুর থেকে মোহাম্মদ আলী জিন্না বললেন যে বোঝাও পশ্চিমবঙ্গের মানুষদের, মানে বাংলার মানুষদের সেই সময়, যদি না বোঝে ডিরেক্ট অ্যাকশন করো। ডিরেক্ট অ্যাকশন কথাটার মধ্যেই তো পরিষ্কার বেরিয়ে আসে যে কি অ্যাকশন। নাম দেওয়া হলো ডিরেক্ট অ্যাকশন ডে। বাঙালি হিন্দুদের বোঝাবো পাকিস্তানটা মেনে নিতে, পূর্ব পাকিস্তান। তাদের সাপোর্টে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে জ্যোতিবাবুদের দল কমিউনিস্ট পার্টি। 16 আগস্ট ধর্মতলায় শহীদ মিনারের নিচে ডাকা হলো মুসলিম লীগের জনসভা, উর্দুতে চললে ভাষণ। যারা মুসলিম লীগের লোকজন তারা ছাড়া কোনো বাঙালি ওই ভাষণ বুঝতে পারল না। সুরাবর্দীর সেই ভাষণের পর মুসলিম লীগের লোকজন তরওয়ালাতে বেরিয়ে পড়ল। হিন্দু নিধন চলল 3 দিন ধরে। সেই সময় উত্তর কলকাতার গোপাল বাবু, গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যাকে লোকে চিনত, তার পাঁঠার মাংসের চর্চিত দোকান ছিল বলে গোপাল ফাঁটা, যিনি মা কালীর পুজো করতেন এবং তিনি ভারত মায়ের পুজো করতেন, কোনো রাজনীতি করতেন না, একটু ডাকাবুকো দাদাগিরি টাইপের তার স্বভাব ছিল, রবিনুর টাইপের নেচার ছিল। সে তার টিম নিয়ে মা বোনেদের যেভাবে ইজ্জত লোটা হলো, মেয়েদেরকে মেরে, মারবার আগে তাদের নগ্ন করে, রেপ করে, মুখে এবং গোপনাঙ্গে শিক ঝুলিয়ে মাংসের দোকানগুলোতে টাঙিয়ে রেখে দেওয়া হতো। এই ইতিহাসটা তোমায় আমায় পড়ানো হয়নি, জালিয়ানওয়ালাবাগ পড়ানো হয়, কিন্তু এটা লুকিয়ে ফেলেছে প্রথমে পশ্চিমবঙ্গে আসা কংগ্রেস সরকার। কারণ তাদের ঘটনা তো, তারা চুপ। তারপরে এসছে বাম সরকার, যার মধ্যে কমিউনিস্টরা রয়েছে, তারা সাপোর্ট করেছিল এই রক্তপাত হতে মুসলিম লীগকে, তাই তার ইতিহাস বইতে উড়িয়ে দিয়েছে। আর তারপরে এলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যারা চায় এই হিন্দু ভোটটা ক্রমশ বিজেপির দিকে সরে যাচ্ছে। তাই যদি এই 1946-এর কোনো ঘটনার কোনো পাতা উল্টে খুলে যায়, তো তাহলে বামপন্থীদের দ্বিচারিতা, ঘৃণ্য সাপোর্ট মুসলিম লীগকে পূর্ব পাকিস্তান বানাবার জন্য এই মাটিটাকে, সেটা ওপেন হয়ে গেলে সমস্ত হিন্দু ভোট, যত বামের যত ভোট, সব রামে চলে যাবে। তাই এমন কোন সিনেমা রিলিজ হতে দেওয়া প্রয়োজন নেই যেখানে বামেরা ছোট হয়ে যায়।
তাই সুচারুভাবে আটকানো হলো দ্য বেঙ্গল ফাইলস। ওকে, এটাকে বলা হলো প্রোপাগ্যান্ডা। সে সময় বিজেপি কোথায় যে বিজেপি প্রোপাগ্যান্ডা হবে? এখানে একটা প্রশ্ন করব, তুমি যে দুটো দলের কথা বলছো, সিপিএম এবং তৃণমূল, সেখানে কিন্তু তুমিও ছিলে এবং তারপর তুমি এখন 21-এর পর বিজেপিতে এলে। তোমার মতাদর্শ কি? মানে একজন রাজনীতিবিদ হিসেবে তোমার তো কোনো একটা মতাদর্শ থাকবে, কি দেখে সেটা কি? দেখো, খুব সোজা কথা বলতে গেলে আমাদের যারা জনগণ রয়েছেন তারাই তো এদের সরকারকে এনেছেন এবং পরীক্ষা করেছেন এবং বিসর্জন দিয়েছেন। তাদের মতাদর্শ কি ছিল? একটু ভালো থাকা, 5 জনে মিলে। বাঙালি বড় লোক হতে চায় না, একটু মান সম্মান নিয়ে, একটু ছেলের চাকরিটা, মেয়ে মান ইজ্জত নিয়ে একটু ভালো থাকুক। আজকের দিনে যোগ হয়েছে আধুনিকতায় যে সেও কাজ করুক পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। যেভাবে ধরো আমি আমার সামনে একজনকে দেখতে পাচ্ছি যে একটা কাজ করছেন, তাই তো? সে বাড়িতে বসে নেই, রূপচর্চায় নিজেকে আবদ্ধ রাখছে না, বা সে কোন বাড়িতে বিয়ে হয়ে যাবে সেই প্রতীক্ষায় সে নিজেকে সাজিয়ে তুলছে না। শুধু পরিবার নয়, নিজস্বতার ওপরে যে আত্মসম্মানের জায়গাটা তৈরি হয়, কন্ট্রিবিউট করবার, যে আমিও মানুষের সাহায্যে লাগবো, আমি একটা দায়িত্বে যাব, সেই প্রতিফলন ঘটাচ্ছে। এইটুকুই তো বাঙালি চায়। তারা এই কথাগুলোই বলেছিলেন, সিপিআইএম এই কথাগুলোই বলতে যে আমরা গরিব মানুষের সঙ্গে রয়েছি, গরিবদের হয়ে কথা বলবো। আস্তে আস্তে যখন বোধ বুদ্ধি বাড়তে শুরু করলো, আমরা দেখতে পেলাম যে গরিবে আনাটাকে বিক্রি করে বেঁচে থাকাটাই, এই ব্যবসা করাটাই বামপন্থীদের কাজ, বিশেষ করে সিপিএম এর কাজ। তারা গরিবের কোনোদিন সলিউশন করেনি। তারা যখন ক্ষমতায় ছিল তারা তখন আন্দোলন করত, বেকারদের চাকরি চাই। যখন ক্ষমতায় নিজেরা রয়েছে, বেকার সমস্যার দূরীকরণ কি করেছে তারা? আর যখন ক্ষমতায় নেই তখনও স্লোগান দেয় বেকারদের চাকরি চাই। ওরা চাকরি দেবে না। সিপিএম আমলে আপনারা ভালো করে মনে করুন, দেখুন প্রথম প্রথম ঢুকলে না আপনি প্রশ্নগুলোকে এত তাড়াতাড়ি গুছিয়ে আনতে পারবেন না। আস্তে আস্তে আপনার মনে প্রশ্ন লাগবে, যে কথাগুলো বলছে মিলছে না কেন? যে সময়ে আমি সরাসরি ছাত্র রাজনীতিতে যুক্ত হই, আন্দোলন করি, মানুষের সঙ্গে মিশতে শুরু করি, বারবার আমি দেখতে পাচ্ছিলাম যে মনে হচ্ছিল যে করা তো যায়, তাহলে করছে না কেন? এই রাস্তাটুকু তো সারিয়ে দেওয়া যায়, সারাচ্ছে না কেন? সরকারি বিল্ডিংগুলোর হানাবাড়ির মতো চেহারা, সেটা সারাচ্ছে না কেন? সেই সময় লাল স্টেট বাস চালাতো রাজ্য সরকার সিপিএম এর। সেই বাসগুলো এইখানে ব্রেক মারলে আপনি তারকেশ্বর থেকে আওয়াজ পেতেন, গ্যাঁক। বাসের গায়ে টিনগুলো এমন করে খুলে থাকতো, আপনার গায়ে লাগলে সেপটিক কেটে গেলে আপনি, সরকারি হাসপাতালগুলোর ওয়ান ওয়ে সিস্টেম ছিল, ঢুকবেন কিন্তু বেরোবেন দুটো তুলসী পাতা চোখে দিয়ে। কেন? এই প্রশ্ন শুধু আমার নয়, আমার মতো হাজার হাজার লাখ লাখ যারা ছাত্র এবং যুব নেতা আমরা যারা ছিলাম, আমাদের মনে আসতে শুরু করে। এবং তুমুল অহমিকা সিপিএম নেতৃত্বের। মানুষ ভুল, আমরা ঠিক, যা আজও আছে। দেখবেন এরা মানুষকে গালাগাল দেয় সোশ্যাল মিডিয়ায়। মানুষ বোকা, মানুষ ভুল, যত দোষ মানুষের। এদের কাছে রিসার্চের জন্য যেন মানুষ গিনিপিগের চরিত্রে অভিনয় করবেন। ইংরাজি নিয়ে এসো, ইংরাজি তুলে দাও, কম্পিউটার তুলে দাও, মানুষের হাতের কাজ কেড়ে নেবে। তারপর এরাই সেক্টর 5-এ হাব বানিয়ে দিয়েছে। দ্বিচারিতা দেখুন, এই দ্বিচারিতাকে সমর্থন করে থেকে যাওয়াটা বেটার ছিল নাকি এখান থেকে পরিষ্কার বেরিয়ে আসাটাই বেটার? একটাই তো ভাবনা, মানুষজন একটু শিক্ষা, স্বাস্থ্য আর সামান্য একটা রোজগারে একটু ভালো থাকুক, পরিশ্রুতি একটু জল পাক, রাস্তাটা যেন ঠিকঠাক থাকে, একটু যেন পাড়ায় পাড়ায় হেলথ সেন্টার বা যে হাসপাতালগুলো রয়েছে ঠিকঠাক চলে। এর বাইরে তো কিছু নয়। এইটুকুই আমার ভাবনা চিন্তা। কিন্তু কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সম্পূর্ণ ভুলভাল কথাবার্তা এটা। এটা যারা লঙ্কাতে জীবনে লঙ্কা গাছের আশপাশেই ঘুরতে পারেন, এটা দূর থেকে দাঁড়িয়ে বলে। দেখুন, বাইরে থেকে খিস্তি গালাগাল সমালোচনা করে দেওয়া সোজা, তাতে সিস্টেম পাল্টায় না, দুঃখ যন্ত্রণা কোনোদিন পাল্টায় না। কন্ট্রিবিউট কি করেছে? 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস, বিরাট ঝান্ডা ফান্ডা তুলে আমরা অনেক বড় বড় কথা বলি, নেতাজির ছবিতে মালা দিচ্ছি, রাসবিহারী বসুকে নিয়ে আলোচনা করছি, বিনয় বাদল দীনেশ, ওহো, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কি না কি আমরা করি।
আমাদের পরিবার থেকে দেখাতে পারবেন যে কেউ একজন এদের সঙ্গে সাহায্য করতে গিয়েছিলেন? লাখে একটা পাবেন এই বাঙালিরই। 25শে ডিসেম্বর তো কেক খাওয়া বাঙালির জীবনের অঙ্গ করে দেওয়া হয়েছে। আদৌ কি এটা ছিল? না। আমাদের তো পয়লা বৈশাখ, আমাদের তো সত্যনারায়ণের সিন নেই। কিন্তু যেহেতু চাকুরিতে ব্যস্ত থাকা বাঙালির কোম্পানির মালিক ছিল ব্রিটিশ, তাই মালিকের ধর্মীয় উৎসবটাকে আমি যদি বাড়িতে পালন করি, মালিককে জানাই আমিও কেক খেয়েছি, যিশু পুজো আমিও করেছি, করলে আমার মাইনে বাড়বে, চাকরি যাবে না। ওই একটা রবীন্দ্রনাথ, একটা কবি নজরুল, একটা নেতাজি, এই পুজোগুলোই করে যাচ্ছি, কিন্তু নিজেরা কতটা কন্ট্রিবিউট করেছি? নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসে রয়েছেন, তিনি যখন ভোটে জিতেছিলেন সভাপতিত্বের সময়তে, এই বাঙালিরা ভোট দিয়েছিল নাকি তাকে? দেয়নি তো। ইতিহাস ঘাঁটুন। পুজো করি, বুক চাপড়াই, বিরাট কিছু করিনি তো। আমরা দু একটা যারা নিয়ম ভেঙে চলে গেছেন, আমি যদি স্বামী বিবেকানন্দের কথা বলি, তিনি সারা বিশ্ব যখন ঘুরে এসে একটু আর্থিক সহায়তা চেয়েছিলেন তার কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই মাটির কটা লোক তাকে সাহায্য করেছিল? পাশে কেউ দাঁড়ায়নি। তার বিদেশি দুজন বন্ধু মানুষ, তারা আর্থিক সাহায্য পাঠিয়েছিল। বিবেকানন্দের লেখায় পড়ে নিন। এই আশাকর্মীরা যখন আন্দোলন করতে গিয়ে রাস্তায় নেমেছিলেন, যারা হেলথ ওয়ার্কার, যারা প্রাণপাত করা পরিশ্রম করেন বেগুনি পোশাক পরে, তার মধ্যে শুধুমাত্র মাথায় সিঁদুর দেওয়া আমাদের হিন্দু মায়েরা বোনেরা ছিলেন না। অদ্যপান্ত হিজাব এবং নাকাবে, বেগুনি নাকাবে ঢাকা মুসলমান বাড়ির মেয়েগুলো প্রতিবাদে নেমেছিলেন। তাদের প্রণাম জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করতে চেয়ে উত্তর কি দেবেন বুঝতে পারেননি। 5,250 টাকা তাদের মাইনে, হাড়ভাঙা পরিশ্রমের পর তারা বলেছিলেন যে 15,000 টাকা মাইনে দিন, আমাদের বাড়ির পুরুষদের কোনো কাজ নেই, আমরা এতটা কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার মুখ ছিল না বলেই লোহার রেলিং তুলে দিয়েছিলেন রাস্তা থেকে, যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেছে। তারা অস্ত্র নিয়ে এসেছিলেন না, চোখ ভরা জল আর বুক ভরা বেদনার কথা তারা নিয়ে এসেছিলেন। ঠিক ঠিক করছে পুলিশ, ঢুকতে দেবে না। কি হয়েছিল সেই সময়? একজন আশাকর্মী দিদি ব্রিলিয়ান্ট একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার ভাতা বাড়িয়ে আমাদের কেনা যাবে না, নারায়ণের পকেট কেটে লক্ষ্মীকে ঘুষ, এর নামই লক্ষ্মীর ভান্ডার। এটা বিজেপির কথা নয়, একজন যন্ত্রণায় ছটফট করা আশাকর্মী দিদির কথা রাস্তায় দাঁড়িয়ে, যিনি কোনো রাজনৈতিক দল করেন না। সিপিএম করে গেছিল 2 লক্ষ কোটি টাকার দেনা, আজকে সেটা 8 লক্ষ কোটি টাকার দেনায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পই তো নেই। 6688 6,688টা শিল্প তোলাবাজির জন্য এই রাজ্য থেকে উঠে অন্য রাজ্যে শিফট করে গেছে। পার্লামেন্টে তথ্য আলোচনা হয়েছে। 36টা ভারী শিল্প উঠে চলে গেছে এই তোলাবাজির জন্য। লাস্ট চলে গেল আমাদের আদরের, আমাদের প্রিয় ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি, সে উড়িষ্যায় ফ্যাক্টরি লাগিয়েছে। তার মানে তো কর্মসংস্থান শূন্য। পরিযায়ী শ্রমিক তৈরি করবার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান কেউ ভুলবে না। 100 দিনের কাজ নিয়ে এরা গর্ব করে। আরে মূর্খ, 100 দিনের কাজে নিয়ে তুমি যে গর্ব করছো, তুমি প্রমাণ দিচ্ছ যে কত লোক খেতে পায় না, তাই কেন্দ্রীয় সরকারি স্কিমে ওই টাকাটাকে দিতে হচ্ছে। টাকা কার? কেন্দ্র সরকারের। সেটা নিয়ে কলার তুলছি। আমাদের পাড়ায় 5-6 জন ভিখারি থাকে, জানেন? এই উল্লাস। কিন্তু তারপর তো বলা হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না। বলুক না। আপনি তো এখানে বসে বলতে পারেন যে রুদ্রনীল ঘোষকে আমি দেখতেই পাচ্ছি না। এটা তো মামার বাড়ির টাকা নয়। কেন্দ্র যদি টাকা না দিত আমার এই রাজ্য সরকার চলতো নাকি? রাজ্যের ইনকামের জায়গা 0 হয়ে গেছে, কারণ কলকারখানা চলে গেছে। ওইখান থেকেই আসা টাকাতেই স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, এই মৌলিক কাজগুলো, সেই টাকা তো খরচ হয়। তো ফলে এই কারখানাগুলো চলে গেছে, তার মানে রোজগার নেই। যারা পড়াশোনা কম জানেন, হিন্দু হোক আর মুসলমান হোক, তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে চলে গেছে। আর যারা একটু আধটু পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা অন্যান্য কাজে,
তারা চলে যাচ্ছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে, আইটি সেক্টরে কাজ করছেন বা কল সেন্টারে কাজ করছেন বা ম্যানেজমেন্টে কাজ করছেন, আর ছেলে আর মা তো দেখা হয় না। ফোন করে মা বলেন যে বাবু ঝালটা কিন্তু কম খাস, দুর্গাপুজোয় আসতে পারবি বাবু, ছুটি দেবে? ছেলে বলছে না মা, এখানে তো উৎসব হয় না, একদিন ছুটি, কি করে আসবো? এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা। তোমরা বারবার যখন বিজেপির কথা হয়, বিজেপির বারবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উঠে আসে, কিন্তু তারপরেও আমরা বারবার দেখছি যে বিজেপির বহিরাগত দল, বিজেপি হিন্দুত্ববাদী দল, বিজেপির মন্ত্রীরা মনীষীদের নাম ভুল করে ফেলছে, বিজেপি বাঙালিদের মন বোঝে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হচ্ছে। এখন এই নির্বাচনের আগে যদি বিজেপিকে প্রমাণ করতে হয় যে তারা বাংলার দল এবং তারা বাংলার হিতে কাজ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখকে এবং কেন এটা এতদিন ধরে এখনো প্রমাণ করতে হচ্ছে বিজেপিকে? কেউ তো প্রমাণ করার তাগিদে নেই, এটা তৃণমূল নিজে নিজেই বলে। আচ্ছা, কিছু মিডিয়া আছে এগুলোকে দেখাতে ভালোবাসে। কোনো বোকারা যদি এই প্রশ্ন তোলে তো তার মানে আমি কি বোকার কথাটাকে বোকা কি বললেন জানেন বলে বলবো? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি স্যার বাংলার বাঘ, ওরা যদিও ওই গরুচোর করে বালিচোর অনুব্রতকে বাংলার বাঘ টাক বলে, বাংলার বাঘ যাকে বলা হতো সেটা শ্রদ্ধেয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তার সুযোগ্য সন্তান ক্যালকাটা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁরা জন্ম দিয়েছিলেন জনসংঘের এই মাটিটাতে বসে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে খালি পায়ে হাওয়াই ছুটি না পড়লেও খালি পায়ে যার বাড়িতে পৌঁছে যাবে, ভবানীপুরেই বাড়ি, জন্ম তো এখানে। ভবানীপুরে ছিল আঁতরঘর, তারপর সময় পাল্টে পরিষ্কার নাম হয়েছে ভারতীয় জনতা পার্টি। এটা তো বাঙালিদেরই তৈরি করা দল। মেঘনাথ শাহ অবাঙালি ছিলেন। আরে বাবা, তৃণমূল পশ্চিমবঙ্গের মাটি ছেড়ে গোয়াতে, মণিপুরে কোথাও না কোথাও গিয়ে লাপালাপি করেছে, কিছুতেই সেই ত্রিপুরা, কিছুতেই অন্য রাজ্যের তারা দল হয়ে উঠতে পারেনি, তাই তাদের নেতাও বাড়েনি। বিজেপি ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দল, তো তাই সেই দলের নেতা তো সর্বভারতীয়ই হবে। বহিরাগত অন্তর্গত কি? সিপিআইএম যখন ক্ষমতায় ছিল তখন হরকিষণ সিং সুরজিৎ সিং বার্নালা, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, এরা কারা? এরা কি বাঙালি? না তো, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তো আলোচনা হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, কংগ্রেস, তার নেতারাও তো এখানে আসতেন, তখন তিনি বলতেন না তো। ভাই, ভারতবর্ষে সবাইটা অঙ্গরাজ্য, সবাই সব জায়গায় যাবে। ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী, রাজধানীতে বিভিন্ন রাজ্যের লোক এসে থাকেন, সমৃদ্ধ করেন। হ্যাঁ, মেজর থাকেন সেই ভাষাভাষী লোকজন, যেমন দিল্লিতে হিন্দি বলা লোকজন বেশি থাকেন, কিন্তু ওখানে তো বাঙালি প্রচুর থাকেন। বাঙালিদের পাড়া আছে, চিত্তরঞ্জন পার্ক, ওই পুরো এরিয়া। আপনি গেলে বুঝতে পারবেন না যে আপনার মনে হবে দক্ষিণ কলকাতায় ঘোরাঘুরি করছেন, বরং হিন্দি বলা লোক আপনি কম পাবেন। তাতে কি, অন্য রাজ্যের লোক কোথাও গেলে তো এই সমস্ত কথাবার্তা বলে না। আর আমাকে কি দেখে মনে হচ্ছে আমি? বলুন, সেদিন আমার কথা, শুভেন্দু অধিকারী অবাঙালি, ডক্টর সুকান্ত মজুমদার মাস্টারমশাই, অধ্যাপক, মন্ত্রী অবাঙালি, অত্যন্ত বাগ্মী এবং পণ্ডিত আমাদের সভাপতি শহীদ ভট্টাচার্য অবাঙালি, দিলীপ ঘোষ অবাঙালি, রাহুল সিনহা অবাঙালি। এটা কি ধরনের কথাবার্তা? এটা কোন ধরনের অসভ্যতামি? আর তার দলেই তো পরিষ্কার ঠিক করছে লোকজন। ইউসুফ পাঠান, উত্তর কলকাতার খাঁটি বাঙালি বুঝি, মাছের জল খেয়ে বড় হওয়া। শত্রুঘ্ন সিনহা বোধহয় সত্যনারায়ণের সিন্নি করেন রোজ হাওড়া বাগনানে বসে। কেন এই সমস্ত কথাবার্তা? কি সে কোনো মাথা নেই, মুন্ড নেই? আসলে তারা কি করবেন? বাংলা বাঙালি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে দলটা এই লেভেলে অসভ্য হতে পারে, রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, কাদের তৃণমূল বানাচ্ছেন? সনাতন ধর্মের যারা পিলার সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের এই মাটিটা তো দেখুন, সনাতন ধর্মের বিপ্লব তো এই মাটিতে হয়েছে, তাদের তৃণমূল বানিয়ে দেওয়া হলো। তৃণমূলের সাংসদ ঋতব্রত
সে বলে দিয়েছে বর্তমান যুগে শ্রীচৈতন্য দেবী হচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। কি এরা বাংলা বাঙালিকে প্রশংসা করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘেমো গায়ে হাঁটতে হাঁটতে হলুদ গলার নিজের একটা কি অন্যান্য দোপাট্টা খুলে রাস্তায় বিবেকানন্দের বিদ্যাসাগরের মূর্তি ছিল তার গলায় পলি দিয়ে এলেন। বাঙালিকে সম্মান দেওয়া হচ্ছে। চুরি জোচ্চুরি করে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে রবীন্দ্রনাথের ছবি এরা জ্বালিয়ে দিয়েছিল টিএমসিপির নেতা। বাঙালিকে সম্মান দেওয়া হচ্ছে। ঝাঁকে ঝাঁকে লাখে লাখে পশ্চিমবঙ্গে যারা বাঙালির গৌরব নষ্ট করেছেন, বাঙালিকে অন্য রাজ্যের কাছে চোরের রাজ্য হিসেবে পরিচিতি ঘটিয়েছেন, যারা বাঙালিদের এখান থেকে তাড়িয়ে পরিযায়ী শ্রমিক বানিয়েছেন, এই রাজ্যটাকে বৃদ্ধ আর বৃদ্ধা বাঙালির বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছেন, তারা বাংলা বাঙালির হয়ে কথাবার্তা বলছে। মানুষ মূর্খ নাকি? তৃণমূল না, আসলে আমার নিজের মনে হয়েছে এই গরু চুরি করতে করতে না সবার মধ্যেই মনে করে এরা গরু 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 গরু। যাদের বলছি তারাও গরু, যারা শুনছে তারাও গরু, এইটা মনে করে। এর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড বার করেছেন, নিজে চিকিৎসা করান না সেই কার্ডে, তার ভাইপোরও চিকিৎসা করান না, ফলে ভাইপোর আঘাতপ্রাপ্ত চোখটা কিছুতেই ঠিক হচ্ছে না। আমি যতই বিরোধী রাজনৈতিক দল করি, একজন মানুষ হিসেবে আমি চাইব অভিষেকের চোখ ভালো হয়ে যাক। আমেরিকায় গিয়ে কি করে আমি জানি না, এত দামি হাসপাতালে টাটা বিড়লাও যায় না। গরিব বাড়ি ছেড়ে কত কষ্ট করা ভাবুন, কয়লাবালির টাকা নিয়ে ছেলেটাকে যেতে হয় চোখের চিকিৎসা করতে। নিশ্চয়ই ওই হাসপাতালের মালিক কোনো তৃণমূল, তাই ওনার চোখ সারছে না। অভিষেক বাবুকে আমি বলবো সতর্ক হতে, খোঁজ নেই, আর নাহলে ওখানে গিয়ে অন্য জায়গায় এক্কা দোক্কা খেলে চলে আসেন, ওই জন্য চোখ সারছে না। চোখটা তো সেরে যাওয়া উচিত, এটা তো ভালো ঘটনা নয় যে একটা মানুষের চোখের সমস্যা রয়েছে, কিন্তু উনি কিছুতেই পিসি স্বাস্থ্যসাথী কার্ডে চোখ দেখাচ্ছেন না। তার মানে জানেন পুরো বন্দোবস্ত ঢপের, অর্ধেক হাসপাতাল চিকিৎসা করে না, কারণ রাজ্য সরকার টাকা শোধ দেয় না। পিসি স্বাস্থ্য ব্যবস্থা কতটা খারাপ প্রমাণ করবার জন্য উনি নিজে একটা গরিব বাড়ির ছেলে তো কষ্ট করে দোকান খুলেছে সেবাশ্রয়। দেখো পিসি ফ্লপ, আমারটা নয় ঢপ বলে, এবার সেখানেও নিজের দোকানে নিজেই চোখ দেখাচ্ছেন না, ফলে ওনার চোখ সারছে না বলে দেখতেই পাচ্ছেন না যে রোহিঙ্গা কোথায়, বাংলাদেশি কোথায়। অথচ এসআইআর এর শুরুতে আমরা দেখতে পেয়েছি যে স্বরূপনগরের বর্ডারে গিজগিজ করছে, ঠিক ঠিক করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের দল, এবং যারা নিজেরাই বলে দিচ্ছে হ্যাঁ আমরা তো এসেছিলাম ওই তার কাটা গোলে ফাঁক গোলে, একে পয়সা দিয়েছি, ও কার্ড বানিয়ে দিয়েছে, হ্যাঁ আমি লক্ষ্মীর ভান্ডার চিড়িয়াখানার গন্ডার সব পেয়েছি, ভোটও দিয়েছি, কিন্তু এটা তো ঠিক না বলে চলে যাচ্ছি। কেউ মুখ লুকোচ্ছেন, কেউ বলতে পারি না বলে করেছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমি চিন্তিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওনার দেখবেন ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করালে আমি সর্বান্তকরণে চাই, উনি কত অপরাধ করেছেন, ওনার জমি বাড়ি সব যে বাজেয়াপ্ত হয়ে গেছে, 150 কোটি টাকা সম্পত্তি, উনি যে মুখে বলতেন 1 পয়সার দুর্নীতি প্রুফ করলে আমি ফাঁসিতে চলে যাব, নিজেই কাঠ কিনতে যেতেন, দড়ি কিনতে যেতেন, আমাদের কি ভয় লাগতো। এবার 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, হিসেব দিতে পারছে না, পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং কোত্থেকে মাল পেয়েছো হে উত্তর দিতে পারছে না, বারবার কোর্টে সেই কথা উঠে আসছে, তাহলে ওনার কতবার ফাঁসি হয়ে গেছে এ আমি বলতে পারবো না, আইন মেনে যা হয় হবে, কিন্তু তার চোখটা ঠিক থাকার দরকার। তো তাহলে মুখ্যমন্ত্রীর মুখকে কোনোদিন তো হয় না, কোনো সাংগঠনিক দলে হয় না, তো গোয়াজুল লাইকের মতো যে দলগুলো বা ব্যক্তি নির্ভর যে দলগুলো হয় তারা ঠিক করে নেন। সেখানে মাথায় যে 2-1 বসে থাকে, তাদের পছন্দে অত্যন্ত যোগ্যরা কালকেই অযোগ্য হয়ে যান, আর অত্যন্ত অযোগ্যরা কালকেই যোগ্য হয়ে যান। এটা পুরো গোয়াজুল লাইকের খেলা, সেটা চলে। মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছেন সেটা তো ব্যক্তি নির্ভর দল, কোনো আদর্শ নেই। প্রত্যেকটি ভারতীয় এই পরিমণ্ডলে, ভারতবর্ষের ম্যাপে থাকা প্রত্যেকটি দল এবং সারা পৃথিবীতে প্রত্যেকটি যে দল আছে, প্রত্যেকেরই একটা করে আইডিওলজি আছে, ম্যানিফেস্টো আছে, নিয়ম নীতি রয়েছে তাদের। আমরা শিক্ষানীতি এইভাবে চাই, শিল্পনীতি এইভাবে চাই, স্বাস্থ্যনীতি এইভাবে চাই, বাণিজ্য নীতি এইভাবে চাই, সুরক্ষা নীতি এইভাবে চাই। সেটা নিয়ে তারা রাজ্যে এবং পার্লামেন্টে কথা বলবেন বা বলেন। তৃণমূলের কোনো নীতিই নেই। জিজ্ঞাসা করুন আপনার নীতি কি, আদর্শ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আর আদর্শ কি? ক্ষমতায় থাকা,
ব্যাস গল্প শেষ। তবে হ্যাঁ, লোকে অত্যন্ত খারাপ কথা যদি বলেও যে তৃণমূলের কোনো নীতি নেই, আমি সেখানে সহমত হলে এটা মিথ্যা কথা বলা হবে। তৃণমূলের ডেফিনেটলি নীতি আছে, শিল্পনীতি, শিক্ষানীতি নাই থাকতে পারে, স্বাস্থ্যনীতি নাই থাকতে পারে। একটা নীতি তৃণমূল পালন করে চলেছে, সেটা হচ্ছে দুর্নীতি। এই নীতিটা আছে। কেন্দ্রে তোমাদের সরকার, সেইখানে দাঁড়িয়ে যখন থেকে বিজেপি আছে, আমরা একবার বলতে শুনেছিলাম সারা দেশ জুড়ে ইনটলারেন্স একটা আবহাওয়া উঠেছিল। এই তো রয়েছে, না হলে পরিষ্কার মারা যায়, কাটা যায়। হরগোবিন্দ দাসের চন্দন দাসকে ফালা করে কাটা হয়, মহেশতলা, মোথাবাড়ি, মুর্শিদাবাদ হয়। হিন্দু জনসংখ্যা বেশি, তারপরেও এখানে থেকে মূর্তির গলা কেটে দেওয়া হয়, ঠাকুরের পুজো বন্ধ করুন বলে পরিষ্কার হোর্ডিং দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমএলএরা হুমকি ধমকি দেন যে দুর্গাপুজোর সময়, নিজেরা এমএলএরা এবারে বলেছিল যে যখন পরিষ্কার 5 ওয়াক্ত নামাজ চলবে, সেই সময় দুর্গাপুজোর কাঁসর ঘন্টা মন্ত্র বাজবে না, ঢাক বাজবে না। আমির বানানো কথা তো একটাও নয়। ইনটলারেন্স তো এটাই কেন না, আমি যে প্রসঙ্গে আসছি, এই ইনটলারেন্সের ক্ষেত্রে কিন্তু আমির খান বলেছিলেন আমি এই দেশে থাকতে পারছি না। আবার সম্প্রতি AR রহমান বলছেন যে আমি মুসলিম বলে আমি কাজ পাচ্ছি না। তোমার প্রতিক্রিয়া কি? দেখুন, আমির খান তো এখানে বহাল তবিতে আছে, এবং এই তো কদিন আগেই অরিজিতের বাড়ি এসেছিল নতুন ব্যবসা করবে বলে সিনেমার। তাহলে এখানে আছেন এবং ব্যবসা করছেন। আপনি আমাদের এখানের মুসলমান মানুষকে জিজ্ঞেস করুন যে পাকিস্তানে যেতে চান না এখানে থাকতে চান, একটাই উত্তর দেবে, দারুণ ভালো আছি এখানে। আর পাকিস্তানের মুসলমানদের বলবেন যে ভারতবর্ষের মুসলমানদের জ্ঞান না দিতে। ঠিক একটাই কথা বলেন। কোটি 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 টাকা তারা বানিয়েছেন। AR রহমান তো অত্যন্ত বিত্তশালী একজন মানুষ, অসম্ভব ধনী একজন মানুষ, ঠিক আছে। তিনি আগে হিন্দু ছিলেন, তারপর তিনি কনভার্ট হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। আবার কদিন আগে এই দুবাইতে তার বাড়িতে তিনি হিন্দু নাম সংকীর্তনের আসরও বসিয়েছিলেন। সেই ভিডিও আমার মতো অনেকের হাতে এসেই পৌঁছেছে, ভালো লেগেছে শুনে। তো উনি কেন এগুলো বলছেন তো জানি না। এই তো শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা তো বলছে না। যার সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল, মানে এইভাবেই ব্যাপারটা গুঞ্জন হোক, রিউমার হোক, যাই বলো, তার বিয়ে হয়েছে। তনুশ্রী, তুমি তুমি কবে করছো? না, তুমি এটা খুব পেলে কোনো মুশকিল মনের হয়েছে। মানুষ? মানে তনুশ্রী বিয়ে করার সময় আমার মনে হলো যে তুই বিয়ে করলি, ভালো থাকলি, ঠিক আছে, দারুণ খবর, আনন্দের খবর, বিরাট হ্যাপি হয়েছে, কিন্তু পরিষ্কার তুই এবার আমাকে প্রশ্নের ঝড়ের মুখে ফেলে দিবি। না, আমাদের সব বন্ধু বান্ধবেরই বিয়ে। তনুশ্রী আমার খুব পুরনো এবং ভালো বন্ধু ছিল। তারপর ওর সঙ্গে প্রেমের সম্পর্ক আমাদের 3.5-4 বছর এরকম কন্টিনিউ করেছে। তারপর একটা সময় না আমরা নিজেদের কেমন একটা মনে হয়, দেখুন মানে সব সিলেবাস যে একরকম হবে, আমার মতো সিলেবাসে আমি দুনিয়া তৈরি করব, এটা অনেকেই ভাবেন। এবং তারা যাদের যাদের ভালোবাসেন, সেটা অভিনয়ের ক্ষেত্রেরই কোনো মানুষ হোক বা খেলা বা মিউজিক, তারা মনে করেন যে আমার প্রিয় মানুষটা আমার মতো করেই খাবে, দাবে, পোশাক পরবে এবং কথা বলবে। তার ব্যক্তিগত জীবনেও তিনি ঢুকে পড়েন তার ভালো লাগাটাকে নিয়ে, এমনটাই করতে হবে। যখন হয় না, খুব রেগে যান, এরকম করে ভুরু ভুরু কুচকে দেন। তো আমার এবং তনুশ্রীর ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমরা বন্ধুত্বের প্রত্যেকটা সম্পর্কে না একটা করে কাঁচের দেওয়াল থাকে। আমরা বন্ধু হিসেবে একে অপরের সঙ্গে যে যে বিষয়গুলো যে যে ভাষায় যে যে ভাবে আলোচনা করতে পারতাম, আমাদের সম্পর্কটা যখন অ্যাফেয়ারের দিকে টার্ন করলো, এবং সেটা ব্যক্তি সম্মানের জায়গা থেকেই টার্ন হয়েছিল। কেউ কাউকে আমরা আই লাভ ইউ বলবার কোনো অবকাশ খুঁজিনি। তারপর আমরা দেখেছিলাম যে প্রেমের সম্পর্কের মধ্যে, যেমন প্রেমিক প্রেমিকা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়, তখন আর একটা সম্পর্কের কাঁচের দেওয়াল তৈরি হয়, ডুজ অ্যান্ড ডোন্টস। প্রেমের সময় যে যেগুলো খাওয়া যায়, ঘোরা যায়, করা যায়, যখন এই প্রেমিক প্রেমিকাই স্বামী এবং স্ত্রী হয়ে গেলেন, তখন দুটো আলাদা মানুষ তাদের হয়ে যেতে হয়। তো তাই সেই ক্ষেত্রে আমরা নিজেরা দেখেছিলাম, যে রিয়েলাইজ করেছিলাম এটা, যে আমাদের ওই বন্ধুত্বের জায়গাটাই অনেক বেশি করে বড় বেশি খোলামেলা এবং নিঃশ্বাস নেওয়া বা কথা বলা বা ইয়ার্কি মারা, আড্ডা মারার ক্ষেত্রে দারুণ ছিল। কারণ প্রত্যেকটা সম্পর্কের নিজস্ব একটা চেহারা এবং সম্মান রয়েছে। তো ফলত দেন আস্তে আস্তে আবার নিজেরা সেই বন্ধুত্বেই আমরা ফিরে গিয়েছিলাম। এমন নয় ওর সঙ্গে অ্যাফেয়ার শেষ হয়ে গেল, জেনারেলি লোকে মনে করে কথা বান্ধব, দেখা হলেই গালাগাল দেবো আমায়, বুঝলো না,
ঠিক আছে বলে আর কি, ও শয়তান, এরকম যেটা হয়। তো আমাদের ক্ষেত্রে একদমই সেটা নয়, অত্যন্ত দারুণ সম্মানজনক একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং আমার নিজেরই বারবার আমি বরিড হতাম যে ছেলেরা একটু দেরিতে তাদের বিয়ে টিয়ে হয়, কিন্তু এটা মেয়ের ক্ষেত্রে সেটা একটু সমস্যার জায়গায় হয়। আমি ওর ক্ষেত্রে এটা বলতে পারি, দেখুন ওর মধ্যে প্রথমত আউটার বিউটির ক্ষেত্রে দুটো জিনিসের জায়গা ছিল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন, এই দুটোরই এটা অদ্ভুত মেলবন্ধন ওর অ্যাপিয়ারেন্সে, চলাফেরায়, কথাবার্তায় ছিল। ও অত্যন্ত সফল মডেল। এখন তো মানে মডেল কথাটা আকছার হয়ে গেছে, কিন্তু সে সময় যারা খুব নামকরা মডেল ছিলেন, যে কয়েকজন কঠোর পরিশ্রম করতেন, তখন হয়তো বঞ্চিগ্রাম, নন্দীগ্রাম ছিল, কিন্তু এতটা ইনস্টাগ্রাম ছিল না। তো সেই সময়তেও ঠিক ওর পেশাতে, মডেলিং পেশাতে যেভাবে নিজেকে রাখতো, তার সঙ্গে সঙ্গে যখন ওর পরিবারকে অসম্ভব রকমভাবে তুলোয় মুড়ে দেওয়ার চেষ্টা করতো, ওর বোন, বাবা মা, এবং এই দায়িত্ববোধটাই না কোথাও একটা আরো বেশি করে কাছে টানে দুটো মানুষকে, সম্মানজনক জায়গা থেকে, সম্মান প্রদর্শনের জায়গা থেকে। যে কোনো সম্পর্ক, আমার মনে হয় যে কোনো সম্পর্কের ব্যাকবোন যদি বন্ধুত্ব হয়, সেটা না অনেকদিন দাঁড়িয়ে থাকতে পারে টান টান হয়ে। তো যাই হোক, সেটা তারপর যখন সিনেমাতে ওকে যখন ডাকা শুরু হলো, ও কাজ করা শুরু করলো, ও কিন্তু নিজস্বতা নিয়েই চলতে ভালোবাসতো, মানে মন জুগিয়ে চলবার থেকে। আচ্ছা। তো অবশ্যই নিজস্বতাকে ভয়ঙ্কর সম্মান করত। তার মানে এটা নয় যে যার সঙ্গে আমার মতান্তর হচ্ছে আমি তাকে কোণঠাসা করব বা চূড়ান্ত রকমভাবে প্রতিযোগিতামূলক চূড়ান্ত জায়গায় পৌঁছে আমি নিজেকে সেরা প্রমাণ করব, এরম কোনো তাগিদ বা বালাই ওর ছিল না, যেটা ওর ইউনিকনেস। তা এই ধরনের একজন সুন্দর মানুষের ভবিষ্যৎটা যে আরো সুন্দর হোক, তো এটা আমি কেন, আমাদের বাকি সব বন্ধুরাই চাইতাম। আমার ক্ষেত্রে একটু বেশি ভালো লাগার জায়গা যে আমি ওকে আরো ভালো করে জানি। চেনাটা তো ওপর থেকে হয়, জানাটা ভেতরে না ঢুকলে তো হয় না। তো ওর মনের ভেতরে যে যে বন্ধুরা ঢুকতে পেরেছিল, তাদের মধ্যে আমি একজন ছিলাম। প্রেমিক প্রেমিকার সম্পর্কের বাইরে চলে গিয়েও তা সারাক্ষণ ভাবতাম যে ওর একটা ভালো কিছু হোক। যখনই আমি সোজা রাস্তায় যাব, যখনই আমি পরিশ্রমে ঘামবো, তখনই কিন্তু আমার জার্নিটা একটু বেশি হয়। কিন্তু এন্ড অফ দ্য ডে তারপর কোথাও একটা শান্তির পরিবেশ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে ওর লস অ্যাঞ্জেলেস, সেখানে পাহাড়ের সামনে বিয়ে ছবি দেখে আমি দারুণ, আমার ভালো লেগেছিল, দারুণ মজা পেয়েছি যে যাক, এবং আমি নিশ্চিত যে দারুণ করে আর কি সাংসারিক দায়িত্ব পালন করতে পারবে। কিন্তু আবার পয়েন্ট বল এদিকে ঘুরে গেল। সকালবেলা তনুশ্রীর যেই ছবি আসতে শুরু করলো মিডিয়ার কাছে, লাস্ট পরম বিয়ে করার সময় থেকেও 8:30টার সময় আমার কাঁচা ঘুম ভাঙানো হয়েছিল। আপনার কবে, কোথায় বিয়ে হচ্ছে, আপনি উপস্থিত থাকছেন, নিতবার মনে হচ্ছিল আমি। দুটো মানুষ একে অপরকে বিশ্বাস করে নিজেদের মতো করে ভারতীয় আইন মেনে তারা তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। যাবতীয় তীর আমার দিকে আসছে। ভালো বন্ধুত্ব কাঞ্চনের সময় তাই হয়েছিল। তো এই যেটা হয়, আসলে আমার যেহেতু ট্রেনটা মিস হয়ে গেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, যে যা কিছু সামনে আছে, কেউ এসে বলছে এই বাদাম, কেউ এই ছোলা ছোলা বলে যাচ্ছে, আর কেউ এসে পরিষ্কার এসে বলছে মৌরি নেবেন নাকি। তো বিভিন্ন রকম আমাকে এটা শুনতে হচ্ছে, বাট আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে ট্রেন আমি একা মিস করিনি। আমার মতন আজকের প্রচুর মহিলা রয়েছেন যারা শুধুমাত্র নিজেরটুকু নিয়েই ব্যস্ত থাকেন না, হয় পরিবার বা অন্য আরো 10টা মানুষের দায় দায়িত্বও নিতে চান, পরিশ্রম করেন, ঘামের দামটা বোঝেন। তিনি জানেন যে হয়তো আমার মাস্কারা লাগানো রয়েছে স্বাভাবিক নিয়মে, পরিশ্রমে সেখান দিয়ে ঘামটা যে টোপেছে আমি রুমাল দিয়ে মুছেছি, কিন্তু ঘামটাকে যিনি সম্মান করেন, এরম নিশ্চয়ই কেউ ট্রেনটা মিস করেছেন। প্ল্যাটফর্মটা বড়, দুজনে একটু পাইচারি করব, ট্রেন নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই একই কম্পার্টমেন্টে দেখা হয়ে যাবে। টিকটক টোয়ের যারা বন্ধুরা রয়েছেন, দর্শকেরা রয়েছেন, আমাদের এতক্ষণ আড্ডা দেখলেন, এরমই সুন্দর সুন্দর
আড্ডা দেখবার জন্য বিভিন্ন জগতের বিভিন্ন মানুষ যাদের সম্পর্কে আপনারা জানতে চান, আরও বেশি করে জানতে চান, সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দেখুন। আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে।